আচ্ছা, মানে আয়নিক বন্ডিংটা কমপ্লিট হয়ে গেছিল। ওকে, সো কোভ্যালেন্ট বন্ড থেকে আমরা স্টার্ট করছি। কোভ্যালেন্ট বন্ডকে আমরা সমযোজী বন্ধন বলতে পারি। আর কোভ্যালেন্সি মানে সাপোজ তোর একখানা হাইড্রোজেন একটা ইলেকট্রন ডোনেট করছে এখান থেকে, আর একখানা হাইড্রোজেন আর একটা ইলেকট্রনকে ডোনেট করছে। তাহলে এখানে কেউ জিজ্ঞাসা করলে যে হাইড্রোজেনের কোভ্যালেন্সি কত, তখন বলবি 1। যখন একখানা ইলেকট্রনকে ডোনেট করছে দুজন মিলে, তখন তাকে কোভ্যালেন্সি 1 হয়। আর যখন দুখানা ইলেকট্রনকে ডোনেট করে, লাইক অক্সিজেন দেখ, এদিক থেকে অক্সিজেন দুখানা দেয়, এদিক থেকেও দুখানা দেয়, দিয়ে ডাবল বন্ড ফর্মেশন করে। তো এখানে অক্সিজেনের কোভ্যালেন্সি কত হবে? 2 হবে। এইগুলোকে বলা হয় কোভ্যালেন্সি বা সমযোজ্যতা। কে কতগুলো বন্ড তৈরি করতে পারছে তার উপর ডিপেন্ড করে। আর এই সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হলো, মনে করে হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা সমযোজী বন্ধন হলো বা কোভ্যালেন্ট বন্ড, তার ফলে যে কমপ্লেক্স ফর্মেশন হলো H2, একে কি বলবো আমরা? সবুজ। কোভ্যালেন্ট। হ্যাঁ, কোভ্যালেন্ট কমপ্লেক্স বলবো, সমযোজী যৌগ বলবো। তো ওখানে তিনখানা ডেফিনেশন দেওয়া আছে, একবার দেখে নে, এগুলো পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট নয়। সমযোজ্যতা কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, আর সমযোজী অণু কাকে বলে। কারো কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি। এই কোশ্চেন গুলো ক্লাস 10 পর্যন্ত ঠিক ছিল কাকে বলে, এখন 11-12 বা জয়েন্ট এন্ট্রান্স নিটের জন্য এগুলো ইম্পর্টেন্ট না। জাস্ট শেয়ারিং অফ ইলেকট্রনস হচ্ছে, এদিক থেকে একখানা অ্যাটম একখানা ইলেকট্রনকে দিল, ওদিক থেকে আরেকজন আরেকখানা ইলেকট্রন দিল, ওদের মধ্যে শেয়ারিং হয়ে একখানা বন্ড ফর্মেশন হয়। সংজ্ঞাগুলো একবার দেখে নিয়ে কারো যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান আস্ক মি। এখানে আমি যদি তোকে জিজ্ঞাসা করি যে এই কার্বনের যোজ্যতা কত বা কোভ্যালেন্সি কত, তাহলে অ্যান্সার কি হবে বলতো? কার্বনের কোভ্যালেন্সি কত হবে? স্যার 4। 4 হবে, কেননা কার্বন দেখতে পাচ্ছি 4খানা বন্ড ফর্মেশন করছে, এইদিকে দুখানা বন্ড, এদিকে দুখানা বন্ড, সেই জন্য কার্বনের কোভ্যালেন্সি হবে 4। আর অক্সিজেনের কোভ্যালেন্সি কত হবে? 2। 2 হবে, কারেক্ট। সেইভাবে চেক করতে হয় কোভ্যালেন্সি গুলো, কে কতগুলো বন্ড ফর্মেশন করছে সেটার উপর ডিপেন্ড করে। নাও নেক্সট টপিক হচ্ছে টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধন কত রকমের হয়? ক রকমের হয় জানিস টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড? 3 ধরনের স্যার। হ্যাঁ, 10 ধরনের। সিঙ্গেল বন্ড হতে পারে, ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে। সো হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে দেখ একখানা বন্ধন থাকে, একে কি বলবি? সিঙ্গেল বন্ড। দিস ইজ কল্ড সিঙ্গেল বন্ড। আর অক্সিজেন অক্সিজেনের মধ্যে কি বন্ড থাকে? দুখানা ডাবল। বন্ড থাকে, সো এটাকে আমরা বলতে পারি ডাবল বন্ড। আর ট্রিপল বন্ড কার মধ্যে থাকে বলতো, একটা এক্সাম্পল দিতে পারবি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হতে পারে, কারেক্ট। বা আমি যদি নাইট্রোজেনকে দেখি, হ্যাঁ, এন নাইট্রোজেন। ট্রিপল বন্ড, হ্যাঁ এদের মধ্যে ট্রিপল বন্ড থাকে। So, এই যে একখানা সিঙ্গেল বন্ড থাকলে তাকে আমরা বলবো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী এক বন্ধন। দুখানা বন্ড থাকলে বলবি সমযোজী দ্বিবন্ধন। আর তিনখানা থাকলে সমযোজী ত্রিবন্ধন। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড বলা হয় এগুলোকে। নেক্সট হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। এই যে কোভ্যালেন্ট বন্ড গুলো বা কোভ্যালেন্ট কমপ্লেক্স ফর্মেশন করছি, এদের ক্ষেত্রে লুইস ডট স্ট্রাকচার গুলো কেমন এটা দেখো। দিয়া কিছু বলছিস নাকি? না স্যার। আচ্ছা, লুইস ডট স্ট্রাকচার ফার্স্টে আমরা দেখি হাইড্রোজেন মলিকিউলের ক্ষেত্রে দেখা হোক, বা হাইড্রোজেন না দিয়ে একটা বড় সাইজে কাউকে দেখি, এইচসিএল, এইচসিএল কে দেখা হোক কেমন করে দেখতে হয়।
এই হচ্ছে আমাদের হাইড্রোজেন, এই হচ্ছে Cl, ক্লোরিন। হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কখনো থাকে, যোজক ইলেকট্রনস ইন কেস অফ হাইড্রোজেন? স্যার একটাই তো থাকে। কারেক্ট। সো একখানা ইলেকট্রনকে আমি এখানে দিয়ে দিলাম। আর Cl এ কখনো থাকে? ক্লোরিন 17 তো না, হ্যাঁ, 7 পাঁচটা। 17 যদি হয়। আচ্ছা, না, 5টা সাত। নয়, 7টা। সাতটা। 7 7টা কারেক্ট অ্যান্সার। তাহলে 7টা ইলেকট্রনকে কিভাবে দেবো দেখ, এখানে দুখানা দিলাম, এখানে দুখানা দিলাম, এখানে দুখানা। আর ওকে তো একখানা শেয়ারিং করতে হবে, হাইড্রোজেনের সাথে বন্ডিং করতে গেলে একখানা শেয়ার করলো, মনে করে এই ইলেকট্রনটাকে শেয়ার করলো। এই যে দুখানা ইলেকট্রন, হাইড্রোজেন একখানা শেয়ার করলো, Cl একখানা শেয়ার করলো, ফলে এদের মধ্যে একটা কি বন্ডিং ফর্মেশন হবে, এইভাবে কোভ্যালেন্ট বন্ডিং ফর্মেশন হলো বা সমযোজী বন্ধন তৈরি হলো। আর বাকি যে হ্যাঁ বল। স্যার HCl তো স্যার আয়নিক বন্ড তো গঠন করতে পারে। আয়নিক বন্ধন কখন করে? যখন গ্যাসিয়াস ফর্মে থাকে তখন আয়নিক বন্ডিং ফর্মেশন করে, আর যখন লিকুইড ফর্মে থাকে তখন কোভ্যালেন্ট বন্ডিং ফর্মেশন করে। দু রকমই করতে পারে HCl, আয়নিক, কোভ্যালেন্ট। বুঝে গেল? এখানে আমি কোভ্যালেন্ট বন্ডটা দেখাচ্ছি, দেখ HCl টা এক্সাম্পলটা দেওয়া আছে বইতে, 227 পেজ দেখ, ওখানে দেওয়া আছে। তো গ্যাসিয়াস ফর্মে এরকম দেখায়, ওর আবার সলিউশন ফর্মে, লিকুইড ফর্মে এরকম দেখায়। আর এখানে দেখাচ্ছি দেখ, NH4 প্লাস। NH4 প্লাস এর নাম কি হয়? NH4 প্লাস এটা একটা আয়ন, এটা কিন্তু কোনো মলিকিউল নয়, ক্যাটায়ন বলতে পারিস। এর নাম কি? স্যার NH4 তো অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম আয়ন বলা হয় এটাকে। NH3 থাকলে তাকে বলি অ্যামোনিয়া গ্যাস, আর NH3 এর সাথে একটা H প্লাস কে অ্যাডিশন করে দিলে কি ফর্মেশন হবে? NH4 প্লাস ফর্মেশন হবে। এটাকে বলা হয় অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন। এই NH4 প্লাস এর লুইস ডট স্ট্রাকচার কেমন হবে সেইটা আমাদেরকে এখন চেক করতে হবে। তো কেমন করে আঁকবি দেখ, নাইট্রোজেন আছে এখানে। এবার নাইট্রোজেনে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে আগে আমাদের জানতে হবে। ইন কেস অফ নাইট্রোজেন যোজক ইলেকট্রন কতগুলো থাকে, ভ্যালেন্স ইলেকট্রন? 5 থাকে তো স্যার। পাঁচটা ইলেকট্রনকে আমি। আর নাইট্রোজেন কতগুলো বন্ড ফর্মেশন করতে পারে জানিস ম্যাক্সিমাম? 5টাই। 5টা বন্ড ফর্মেশন করতে দেখেছিস নাইট্রোজেনকে কখনো? 3টে তো। হ্যাঁ কারেক্ট। 3খানা বন্ড ফর্মেশন করে আর 2খানা ইলেকট্রনকে নিজের কাছে রেখে দেয়, লোন পেয়ার হিসেবে নিজের কাছে রেখে দেয়। সো 3খানা বন্ড কার সাথে ফর্মেশন করবে? হাইড্রোজেনের সাথে ফর্মেশন করবে। এইভাবে দেখ, 3খানা বন্ড ফর্মেশন করে নিল। তাহলে এটা অ্যামোনিয়া মলিকিউল তৈরি হলো, কিন্তু আমরা কি অ্যামোনিয়া আনছি না, অ্যামোনিয়াম আয়ন আনছি এখন এখানে। অ্যামোনিয়াম আয়ন। আয়ন। অ্যামোনিয়াম আয়ন আনছি, তখন কি করবে? তখন এই নাইট্রোজেন লোন পেয়ার গুলো কি করবে? এই H প্লাস, H প্লাসে কি কোনো ইলেকট্রন থাকে? না H স্যার। plus, একটা ইলেকট্রন ছিল, সে বেরিয়ে চলে গেছে, বেরিয়ে চলে গেছে বলে H প্লাস হয়ে গেছে। তো ওর কাছে কোনো ইলেকট্রন নেই, নাইট্রোজেন বাধ্য হয়ে তখন 2খানা ইলেকট্রন দিয়ে ওর সাথে বন্ডিং করবে। আর যখন নাইট্রোজেন 2খানা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, নাইট্রোজেনের মাথায় কি চার্জ হয়? প্লাস চার্জটা এখানে চলে আসে। আর হাইড্রোজেনের যে প্লাস চার্জ ছিল সেটা আর থাকে না। তাহলে হাইড্রোজেনের মাথায় যে প্লাস চার্জ সেটা আর থাকলো না, সেই প্লাস চার্জটাকে কে নিয়ে নিল এখন? নাইট্রোজেন। কেন নিয়ে নিল? না 2খানা ইলেকট্রনকে দান করে দিয়েছে, ওই ইলেকট্রন কমে গেছে এখন, সেই জন্য প্লাস চার্জটা নাইট্রোজেনের মাথায় চলে এসেছে। এইভাবে লুইস ডট স্ট্রাকচারটাকে দেখাতে হয় ইন কেস অফ অ্যামোনিয়াম আয়ন। এটা বই। স্যার অ্যামোনিয়াম আয়ন বললে স্যার এখন এমন প্লাস চিহ্ন দিতে হবে ওখানে স্যার, তাই তো? কোনটা বললে? নাইট্রোজেন স্যার, নাইট্রোজেনের উপর এমন প্লাস চিহ্ন দিতে হবে যদি। হ্যাঁ প্লাস চিহ্ন দিতে হয়, কারণ লোন পেয়ারে দান করে দেয় এখন, তখন প্লাস চিহ্ন দিতে হবে। ওর ইলেকট্রন কমে যাচ্ছে, ইলেকট্রন কমে গেলে প্লাস হয়, আর ইলেকট্রন বেশি হয়ে গেলে মাইনাস হয়। 227 পেজে একদম লাস্টের এক্সাম্পলটা দেখ, দেওয়া আছে NH4 প্লাস আয়নটা, লুইস ডট স্ট্রাকচার বা লুইস স্ট্রাকচারও বলতে পারিস। যখন ইলেকট্রন গুলোকে এইভাবে ডট দিয়ে দেখানো হয় সেটাকেই বলা হয় লুইস ডট স্ট্রাকচার, কিছুই না। বুঝতে পারলে? এইভাবে আঁকতে হয় লুইস ডট স্ট্রাকচার গুলো। আচ্ছা, সমযোজী যৌগ গঠনের কয়েকটা উদাহরণ দেখাচ্ছি, পেজ নম্বর 228 পেজে দেখ। মনে কর একখানা Cl2 দেখাবো না, অক্সিজেনটা দেখাই আমি, বাকিগুলো তোরা দেখে নিস, কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করে নিস। অক্সিজেন মলিকিউলটা খুব সিম্পল, দেখ কিভাবে আঁকবি। একখানা অক্সিজেন অ্যাটম নিবি, আর একখানা অক্সিজেন অ্যাটম নিবি, নিয়ে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন সেগুলোকে আগে লিখে নিবি। অক্সিজেনে কখানা করে থাকে ভ্যালেন্স ইলেকট্রন? 6টা। 6। তো 6খানাকে এইভাবে দিতে পারি আমি, 1 2 3 4 5 6।
আর ডান দিকের যে অক্সিজেন তার ক্ষেত্রেও নিশ্চয়ই ছখানাই থাকবে, তো সেই ছখানাকে আমি এইভাবে দেখাতে পারি, 1 2 3 4 5 6। এইবারে তাহলে অক্সিজেন কখানা বন্ড করলে অক্টেট কমপ্লিট হবে বা অষ্টক পূরণ হবে? দুটো। দুখানা বন্ড। কারেক্ট। সো এইভাবে ওরা দুটো, দুটো। দুখানা ফর্মেশন করে। দুখানা বন্ড যখনই ফর্মেশন করলো, দেখ এই অক্সিজেনটাকে ভেবে দেখ এর কাছে কখানা ইলেকট্রন চলে এসেছে এখন, 8 ইলেকট্রন চলে এসেছে। আবার তুই পাশের অক্সিজেনটাকে ভাব, তার কাছেও এইভাবে দেখলে দেখ 8 ইলেকট্রন চলে এসেছে। এই জন্য ওরা অক্টেট কমপ্লিট করার জন্য কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে। দেখতে পাচ্ছি দুখানা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করলে অক্টেট কমপ্লিট হচ্ছে, তাই অক্সিজেনের মধ্যে একটা ডাবল বন্ড থাকবে। এইভাবে সমযোজী যৌগগুলো বা কোভ্যালেন্ট কমপ্লেক্স গুলো বা কোভ্যালেন্স মলিকিউলস গুলো এইভাবে ফর্মেশন হয়। একইভাবে দেখ H2O তুই তৈরি করে দেখাতে পারিস। H2O টা কেমন করে আঁকবি বলতো? জলের অণু। দুদিকে দুটো ও থাকে, হ্যাঁ, মাঝখানে একটা দুদিকে। হুম, কারেক্ট। তো অক্সিজেন দিলাম, এদিকে একটা হাইড্রোজেন দিলাম, এদিকে একটা হাইড্রোজেন। এইবারে অক্সিজেনের আমরা জানি আবার সেই ছখানা ভ্যালেন্স ইলেকট্রন, ছখানাকে এইভাবে দিয়ে দিতে পারি, 1 2 3 4 5 6। আর হাইড্রোজেন তো একখানা করেই ভ্যালেন্স ইলেকট্রন থাকে। এদিকে একখানা দিয়ে দিলাম, এদিকে একখানা দিয়ে দিলাম, দিয়ে এদের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে দেবো, এদিকে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে দেবো। আর বাকি যে লোন পেয়ার গুলো যেমন ছিল অক্সিজেনের ক্ষেত্রে তেমনই থাকলো, এই একখানা লোন পেয়ার, এই একখানা লোন পেয়ার। এবার গুণে দেখ সবার ক্ষেত্রেই 8 অক্টেট কমপ্লিট হয়ে গেছে। অক্সিজেন তো কমপ্লিট হবে, কিন্তু হাইড্রোজেন কি অক্টেট কমপ্লিট হয়? ওর ক্ষেত্রে ডুবলেট কমপ্লিট হবে, দুখানা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেছে। লাইক হিলিয়াম, হিলিয়াম একটা নোবেল গ্যাস, হাইড্রোজেন চাই সবসময় হিলিয়ামের মতো হতে, ওর পক্ষে তো 8খানা ইলেকট্রন পাওয়া সব পসিবল না, সেই জন্য। তো এইভাবে কোভ্যালেন্ট বন্ড গুলোকে ফর্মেশন করে দেখাতে পারিস। এগুলো পেজ নম্বর 228 দেওয়া আছে। মানে এতক্ষণ যা কিছু শিখলাম এগুলো পরীক্ষায় কিন্তু কোনো কোশ্চেন আসে না। পরীক্ষার কোশ্চেন আসলে আসতে পারে এই ফর্মাল চার্জ থেকে, কোশ্চেন আসতে পারে না। এখন এখন যেটা শিখবো আর কি, কার্যকারী আধান যেটা দিয়েছে দেখ, সেখান থেকে কোশ্চেন দিতে পারে। এগুলো ক্লাস 10-এও আই থিঙ্ক শিখে এসেছি, কোভ্যালেন্ট বন্ড কি করে ফর্মেশন হয়, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সেই জন্য এগুলো এখন আর দেয় না। সো নেক্সট টপিক একটু ভালো করে শিখবি, তোদের কাছে নিউ টপিক হবে এটা, ফর্মাল চার্জ। ফর্মাল চার্জের বাংলা হচ্ছে কার্যকারী আধান। চার্জ মানে তো আধান জানিস, আর ফর্মাল মানে কার্যকারী। সো তার একটা ফর্মুলা দিয়েছে, ফর্মুলাটা কি দিয়েছে দেখ, এফসি। এফসি মিন্স ফর্মাল চার্জ ইকুয়াল টু পরমাণু যোজক ইলেকট্রন সংখ্যা। যোজক ইলেকট্রনস মানে কি জানি আমরা, ভ্যালেন্স ইলেকট্রনস কতগুলো আছে। সো ফার্স্ট আমাদের লাগবে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো লাগবে তাকে আগে লিখবো, মাইনাস করতে হবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে কি না, লোন পেয়ার। লোন পেয়ারকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। মাইনাস হাফ ইন্টু বন্ধন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা, মানে সেটাকে ইংলিশে বলা হয় বন্ড পেয়ার। সো ভ্যালেন্স ইলেকট্রনটাকে আগে লিখতে হয়, দেন লোন পেয়ারকে মাইনাস করবি, আর হাফ ইন্টু বন্ড পেয়ারকে মাইনাস করতে হবে। এটা হচ্ছে ফর্মুলা ফর ক্যালকুলেশন অফ ফর্মাল চার্জ। তাহলে আমরা দু একটা এক্সাম্পল নিয়ে দেখি কি করে ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। সো ফার্স্ট এক্সাম্পল দিয়েছে দেখ, ওজন মলিকিউলের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করছি। ওজন মলিকিউলটা এরকম দেখতে হয়, ও ডবল বন ও, দেন সিঙ্গেল বন ও মাইনাস। এইবারে আমি এক একটা অক্সিজেনের জন্য ফর্মাল চার্জ কি করে ক্যালকুলেশন করছি দেখ। আগে দাঁড়া, লোন পেয়ার গুলোকে দিয়ে দিই। এখানে লোন পেয়ার আছে দেখ 1 2 3 4, চারটে লোন পেয়ার আছে। এখানে দেখ দুখানা লোন পেয়ার আছে, আর এখানে 6টা লোন পেয়ার আছে। আর এই অক্সিজেনের মাথায় একটা প্লাস চার্জ। এবার নাম দিয়েছে দেখ, এই অক্সিজেনকে 1 নম্বর নাম দিয়েছে, একে 2 নম্বর অক্সিজেন নাম দিয়েছে, আর একে 3 নম্বর অক্সিজেন। সো ফার্স্টে আমরা 1 নম্বর অক্সিজেনের ক্ষেত্রে ফর্মাল চার্জকে কি করে ক্যালকুলেশন করছি দেখ। বল, ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো থাকবে ইন কেস অফ 1 নম্বর অক্সিজেন? 6টি। 6, কারেক্ট। মাইনাস লোন পেয়ার কতগুলো আছে দেখ তো 1 নম্বর অক্সিজেনের ক্ষেত্রে? দুটো আছে। হ্যাঁ, মানে একটাই লোন পেয়ার আছে দেখতে পাচ্ছি 1 নম্বর অক্সিজেন, তাই না? দুখানা ইলেকট্রন, তো দুখানা ইলেকট্রনকে আমি এখানে লিখলাম। মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানে কতগুলো বন্ড করেছে দেখ 1 নম্বর অক্সিজেন? স্যার দুটো বন্ড করেছে, ডাবল দুটো বন্ড বন্ড করেছে না, দুটো বন্ড করেছে না, 3টে বন্ড করেছে? 3টি। হ্যাঁ, থ্রি বন্ড। এইদিকে দুখানা করেছে, ওদিকে একখানা করেছে, তাই না? হুম। তো 3 বন্ড করলে কখানা ইলেকট্রন লেগেছে 3খানা বন্ড করতে? 6টা। 6টা ইলেকট্রন। তাহলে বন্ড পেয়ারের জায়গায় আমি কি লিখবো, 6 লিখবো। এবার ক্যালকুলেশন করে বলতো অ্যান্সার কত হবে?
6 minus 2 minus half into 1 হবে। 0 হবে তো? স্যার 1 হবে। প্লাস 1 হবে, তাই না? হ্যাঁ 6 এর ওদিকে 3 5 1। হ্যাঁ, তো সেই জন্য দেখ 1 নম্বর অক্সিজেনের মাথায় একখানা প্লাস চার্জ দেওয়া আছে, দেখলি? ওটাকেই বলা হয় ফর্মাল চার্জ। যখন আমরা একটা মলিকিউল লিখি, যে কোনো একটা সিঙ্গেল অ্যাটমের মাথায় যে চার্জ থাকে তাকেই তার ফর্মাল চার্জ বলা হয়। পরীক্ষায় কোশ্চেন দেবে যে 1 নম্বর অক্সিজেনের মাথায় ফর্মাল চার্জ কত হবে, ক্যালকুলেশন করে দেখাও। সো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। সিমিলার ভাবে সেকেন্ড অক্সিজেন, 2 নম্বর অক্সিজেনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব। বল সেকেন্ড অক্সিজেনের ক্ষেত্রে পরীক্ষার কি? সময় এরকম শুধু O3 অণুটা বলে দেবে তো, লুইস গঠন করে আমাদের বার করতে হবে। না, পরীক্ষার সময় তোদের যে 11-12 এর লেভেলে কোশ্চেন দিলে তোকে স্ট্রাকচারটা এঁকে দেবে। আর জয়েন্ট নিটের ক্ষেত্রে দিলে শুধু O3 মলিকিউল বলে দেবে। আচ্ছা। বুঝতে পারলি? হুম। তাহলে সেকেন্ড অক্সিজেনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমাকে বল কত হচ্ছে 2 নম্বর অক্সিজেন। ভ্যালেন্স ইলেকট্রন কত লিখবো বল আবার 6 সেকেন্ড অক্সিজেনের ক্ষেত্রে? 6। লোন পেয়ার স্যার লোন পেয়ার 4। 4। হ্যাঁ, 4টে লোন পেয়ার দেখতে পাচ্ছি। মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার কতগুলো বন্ড করেছে 2 নম্বর অক্সিজেন? স্যার দুটো বন্ড করেছে মানে 4টে ইলেকট্রন। 4টে ইলেকট্রন, কারেক্ট। অ্যান্সার কত হচ্ছে? 4টে। তাহলে 6 স্যার 0 হচ্ছে তো। 0 হচ্ছে। তাহলে দেখ তো সেকেন্ড অক্সিজেনের মাথায় কোনো চার্জ দেওয়া আছে +1 বা -1 কিছু দেওয়া আছে ফর্মাল চার্জ? হ্যাঁ। 0 হচ্ছে বলেই Plus- কোনো ফর্মাল চার্জ হচ্ছে না। একইভাবে 3 নম্বর অক্সিজেনের ক্ষেত্রে ক্যালকুলেশন করবো আমরা। বিপাশা বল, বিপাশা কিছু বলছিস না। 3 নম্বর অক্সিজেনের ক্ষেত্রে বল ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো লিখবো? করে। 6টা। হ্যাঁ 6। লোন পেয়ার কতগুলো লিখবো? কতগুলো লোন পেয়ার দেওয়া আছে দেখ 3 নম্বর? 6 দেওয়া আছে, তাই না? 6খানা লোন পেয়ার। আর মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার দেখ কতগুলো বন্ড করা আছে? একটাই বন্ড করা আছে। হ্যাঁ, একটা বন্ড করা থাকলে কখানা ইলেকট্রন থাকবে তার মধ্যে? 2খানা ইলেকট্রন থাকবে। 2খানা, হ্যাঁ। এবার ক্যালকুলেশন করে দেখ -1 অ্যান্সার হচ্ছে কিনা। 6 - 6 0 হয়ে যাচ্ছে, মাইনাস হাফ ইন্টু 2 করলে -1 অ্যান্সার। সেই জন্য দেখ 3 নম্বর অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ দেওয়া আছে, মানে মাইনাস মানে কি -1 চার্জ। এইভাবে ফর্মাল চার্জ গুলোকে ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা। আপনার কোনো ডাউট আছে? না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি। বাকিগুলো দেখে নিস, আমি 2-1খানা করে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোরা বই থেকে দেখে নিস। কার্বনের আয়ন থেকে দেখাচ্ছি, CO3 2-। আচ্ছা, মনে কর এই মলিকিউলটাকে তোরা আঁকতে জানিস না, কিভাবে আঁকবি বলতো? অ্যাপ্রোচটা কিভাবে করবি? CO3 2- কে ফার্স্টে আমরা ড্র করতে হবে স্ট্রাকচারটাকে। ফার্স্টে সেন্ট্রাল যে অ্যাটম হবে তাকে আগে মাঝখানে লিখতে হয়। সেন্ট্রাল কে হবে? ও ও ও অক্সিজেন ও সেন্ট্রাল হবে না কার্বন সেন্ট্রাল হবে? যে কম পরিমাণে থাকে তাকে সেন্ট্রাল করতে হয়, তাই না? একটা কার্বন আছে বলে একটা কার্বনকে আমি সেন্ট্রাল করলাম, আর বাকি অক্সিজেন গুলোকে সাজিয়ে দিতে হবে। কিভাবে অক্সিজেন গুলোকে সাজাবো? 3 দিকে 3টে। আচ্ছা, 3 দিকে দুদিকে 3টে অক্সিজেন একটা দিয়ে দিলাম। করে। আর দুদিকে মাইনাস করে আছে, 2খানা মাইনাস, তাই না? 2খানা অক্সিজেনকে মাইনাস দিলাম, কিন্তু আরেকখানা অক্সিজেনকে মাইনাস দেবো না, ডাবল বন্ড ও করে দেবো ওটাকে। ডাবল বন্ড অক্সিজেন করতে হবে, কেন বলতো? কার্বন তো ম্যাক্সিমাম 4খানা বন্ড বানাতে পারে। দেখ 4খানা বন্ড হয়েছে কিনা। হুম। আর অক্সিজেন হ্যাঁ। ম্যাক্সিমাম দেখবি 2খানা বন্ড বানাতে পারে। তো যদি কখনো দেখি যে 1খানা বন্ড বানিয়েছে অক্সিজেন, তখন সেই অক্সিজেনের মাথায় অবশ্যই মাইনাস থাকতেই হবে আর কি। মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, অক্সিজেন সবসময় চায় ডাবল বন্ড বানাতে। যদি কোনো অক্সিজেন সিঙ্গেল বন্ড বানিয়ে থাকে, সেই অক্সিজেনের মাথায় অবশ্যই মাইনাস চার্জ থাকবে। এবার লোন পেয়ার গুলোকে কিভাবে দিতে হয়? যে অক্সিজেন ডাবল বন্ড ফর্মেশন করে তার ক্ষেত্রে 4খানা লোন পেয়ারকে এইভাবে দিবি। গুনে দেখ ওই অক্সিজেন 8টা পূরণ হয়েছে কিনা। আর যে অক্সিজেনের মাথায় মাইনাস হয়ে থাকে বা সিঙ্গেল বন্ড করে থাকে তার ক্ষেত্রে তুই 6খানা ইলেকট্রনকে রেখে দিবি। লোন পেয়ার যেমন ছিল ওর ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কোনো চেঞ্জ হয় না।
মাইনাস চার্জ হয়েছে তো, মাইনাস চার্জ মানে এক্সট্রা ইলেকট্রনস হয়ে গেছে ওর মাথায়। তুই গুণে দেখলে এখানে দেখ 9খানা ইলেকট্রন হয়ে গেছে অক্সিজেনের মাথায়। পুরো গুণে দেখ কখানা হয়েছে। এদিক থেকে 6খানা, ওদিক থেকে বন্ডের জন্য 2খানা, 8খানা। আর মাইনাস চার্জ হয়ে গেছে মানে কি, আরো একখানা এক্সট্রা ইলেকট্রন, 9খানা ইলেকট্রন হয়ে গেছে বলেই ওর মাথায় মাইনাস চার্জ চলে এসছে। তো মাথায় রাখবি, সিঙ্গেল বন অক্সিজেন থাকলে একটা মাইনাস চার্জ থাকবে, 6খানা ইলেকট্রন থাকবে। আর ডাবল বন অক্সিজেন থাকলে কোনো চার্জ থাকবে না, প্লাস মাইনাস 4খানা ইলেকট্রন থাকবে। এদিকেও সে একইভাবে 6খানা ইলেকট্রনকে আমি দিয়ে দিচ্ছি। এইবার আমরা ক্যালকুলেশন করব ফার্স্টে ফর কার্বন পরমাণু। কার্বনের ক্ষেত্রে কোনো ফর্মাল চার্জ থাকবে কিনা ক্যালকুলেশন করে দেখ। ফার্স্টে লিখবো ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হয় ইন কেস অফ কার্বন। 4 হয় না ভ্যালেন্স ইলেকট্রন? হ্যাঁ মাইনাস লোন পেয়ার। লোন পেয়ার কতগুলো আছে দেখ তো কার্বনের। 4 কার্বনের 4টে লোন পেয়ার আছে। প্রীতম, হ্যাঁ স্যার। কার্বনের লোন পেয়ার কতগুলো 6টা। আছে? না, ভুল। মিনময় কি বলছিস? কার্বনের ছটা, দুটো কার্বনের তো কোনো লোন পেয়ারই দেখতে পাচ্ছিস না। তোরা লোন পেয়ারটা কোথায় দেখতে পাচ্ছিস কার্বনের? যা লোন পেয়ার সব অক্সিজেনের মধ্যে আছে তো। কার্বনের মাথায় কোনো লোন পেয়ার নেই। লোন পেয়ার মানে যে ইলেকট্রন কার্বনের মাথায় কিছুই নেই। পেয়ারের জায়গায় 0 বসে। মাইনাস শোনা যাচ্ছে। লেফট হ্যান্ড সাইড একখানা বন বানিয়েছে, রাইট হ্যান্ড সাইড একখানা বন, উপরের দিকে 2খানা, টোটাল 4টে বন বানিয়েছে। আর 4টে বন মানে দেয়ার আর 8 ইলেকট্রনস। স্যার 8 ইলেকট্রন। এবার হ্যাঁ ক্যালকুলেশন করে দেখ কত হচ্ছে তাহলে ফর্মাল চার্জ। তাহলে স্যার 0 হচ্ছে তো? 0 হচ্ছে। ওই জন্য দেখ কার্বনের মাথায় কোনো চার্জ দিয়েছি আমি? না। না দিইনি। ওই জন্য কার্বনের মাথায় কোনো চার্জ হয় না, ফর্মাল চার্জ 0 হয়। এইবার অক্সিজেনের জন্য বার কর দেখি। মনে কর এই অক্সিজেনটার জন্য বার করছি, 1 নম্বর অক্সিজেন। বল ভ্যালেন্স ইলেকট্রন 6 লিখবো। লোন পেয়ার কতগুলো আছে? 4। 4। আর হাফ ইনটু বন্ড পেয়ার। বন্ড পেয়ার কতগুলো আছে? বন্ড পেয়ার হচ্ছে স্যার 4টে আছে তো? হ্যাঁ, 2খানা বন্ড মানে 4টে ইলেকট্রন। তাহলে দেখ স্যার ক্যালকুলেশন করে। 2 6 2 4 স্যার 0 হচ্ছে তো? 0। Zero, sir. আবার 0। ওই জন্য দেখ 1 নম্বর অক্সিজেনের মাথায় কোনো চার্জ দেওয়া হয়নি, প্লাস মাইনাস কিছুই দেওয়া হয়নি, তাহলে ফর্মাল চার্জ 0 হবে। এবার সেকেন্ড অক্সিজেনের ক্ষেত্রে বার করে। এটা লোন পেয়ার কোনগুলো বলো একবার লোন, বলবেন? হ্যাঁ হ্যাঁ, লোন পেয়ার মানে এইগুলো যেগুলো বসে আছে, এই যে ইলেকট্রন বসে আছে 2খানা, এই যে 2খানা ইলেকট্রন বসে আছে, যেগুলো ব্যবহার হয় না সেগুলোকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। দিয়ে বুঝতে পারলি? আর 1 নম্বর বন্ড অক্সিজেন পেয়ার মানে যেগুলো বন্ড পেয়ার মানে এইগুলো, এই যে বন্ড করে আছে দেখ, এই অক্সিজেন 2খানা বন্ড করে আছে তো, 2খানা বন্ড মানে 4টে ইলেকট্রন ব্যবহার হয়েছে, হ্যাঁ সো বন্ড পেয়ারের জায়গায় 4 লিখতে হয়। বোঝা গেল এবার? yes, আচ্ছা, তাহলে 2 নম্বর অক্সিজেনটা বার কর দেখি। এই হচ্ছে সেকেন্ড অক্সিজেন, নাম দিলাম আমি -1। -1 তাহলে হচ্ছে। 6 লোন ভ্যালেন্স ইলেকট্রন তো 6 হবে। আর লোন পেয়ারের জায়গায় 6 লিখবো, 6খানা লোন পেয়ার আছে দেখতে পাচ্ছি। মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ারের জায়গায় কি লিখবো? 2 লিখবো, কারণ একখানা বন্ড করেছে সেকেন্ড অক্সিজেনটা। তো ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি আমরা -1। সেই জন্য দেখ একখানা মাইনাস দেওয়া আছে চার্জ। একইভাবে তোরা যে ট্রাই করিস 3 নম্বর অক্সিজেনটা ট্রাই করে দেখ, একই হবে, -1 হবে। তো এইভাবে আমরা ফর্মাল চার্জকে ক্যালকুলেশন করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস ফর্মাল চার্জ থেকে। এটা ভালো করে শিখতে হবে, কার্যকারী আধান ক্যালকুলেশন। 228 পেজে আছে, 229 পেজে আছে। ফার্স্টে O3টা করলাম না, ওখানে এখানে বলতে আছে 1 নম্বরে অণুতে বন্ড পেয়ার 6টা কি করে হলো? দেখ 3খানা বন্ড করে আছে 1 নম্বর অক্সিজেন।
লেফট হ্যান্ড সাইডে দুখানা বন্ড করে আছে, রাইট হ্যান্ড সাইডে একখানা বন্ড, টোটাল 3টে বন্ড করে আছে, তাই 3 দুগুণে 6 ইলেকট্রন ও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এবার ঠিক, এবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। আচ্ছা, বিপাশা কোনো কোশ্চেন? স্যার স্ট্রাকচারটা একবার একটু বলবেন স্যার? কোন কোন স্ট্রাকচারটা? স্যার এই পুরো স্ট্রাকচারটা স্যার যখন দেখাচ্ছিলেন আমার নেট কানেকশনের জন্য স্যার আমি হয়ে গেছিল, বেরিয়ে ও গেছি। এই কার্বনের আয়নটা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখাচ্ছি। CO3 2 মাইনাস। তো এরকম কোনো স্ট্রাকচার হঠাৎ করে আঁকতে দিলে ফার্স্টে সেন্ট্রাল কে আছে তাকে খুঁজে বার করবি। এই সেন্ট্রাল মানে যে কম পরিমাণে থাকবে। এখানে দেখ কার্বন একখানা আছে, হ্যাঁ, অক্সিজেন তিনখানা আছে, তাহলে এখানে সেন্ট্রালে থাকবে কার্বন। এই কার্বন। জায়গাটা বুঝতে হবে। সো কার্বনকে আগে লিখে নিলাম। এবার কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো হয় সেগুলোকে লিখে নিবি। 4 ভ্যালেন্স ইলেকট্রন, তাই তো? 4টে ভ্যালেন্স ইলেকট্রন। হ্যাঁ এবার স্যার। কতগুলো অক্সিজেন আছে দেখ, কার্বনের আশেপাশে? তো 3টে অক্সিজেন আছে তো। হ্যাঁ, তো এই একখানা অক্সিজেন লিখলাম, এই একখানা অক্সিজেন, এই একখানা অক্সিজেন। এইবারে অক্সিজেনের মাথায় কতগুলো চার্জ আছে দেখতে পাচ্ছি, O3 মাথায় দুখানা চার্জ। দুখানা চার্জ আছে। তাহলে একটা অক্সিজেনের মাথায় দুখানা চার্জ আমরা দেবো না, আমরা ভাগ করে দিলাম। এই একখানা অক্সিজেনের মাথায় একখানা চার্জ দিলাম, এই একখানা অক্সিজেনের মাথায় একখানা চার্জ দিলাম। ওকে স্যার। এইবার যখনই দেখবি অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে, তখন বুঝবি সেই অক্সিজেনটা একটা সিঙ্গেল বন্ড করতে পারে। হ্যাঁ তাহলে এদিকে একটা সিঙ্গেল বন্ড বানিয়ে নিল, এদিকে একখানা সিঙ্গেল বন্ড বানিয়ে নিল। আর যে অক্সিজেনের মাথায় কোনো চার্জ নেই সেই অক্সিজেনটা কি বন্ড করতে পারে? ডাবল বন্ড করতে পারে। তাহলে এইভাবে একটি ডাবল বন্ড ফর্মেশন করে নিল। এইভাবে স্ট্রাকচার করতে হয়। এবার লোন পেয়ার গুলোকে কিভাবে দেখবি? ফার্স্টে মনে করে 1 নম্বর অপশনকে লোন পেয়ার দেবো, তো কখনো ব্যবহার হচ্ছে থাকবে, কখনো পড়ে থাকবে না। স্যার, 4টে দেওয়া হয়ে গেছে, তাহলে তো লোন পেয়ারই তো নেই। 4টে দেওয়া হয়ে গেছে। অক্সিজেনে কখনো ভ্যালেন্স ইলেকট্রন থাকে? স্যার 6টা, দুটো আছে স্যার, সরি দুটো। 6টা আছে, তার মধ্যে 4টে কি অক্সিজেনে দিয়েছি না কার্বন দুখানা দিয়েছি, অক্সিজেন দুখানা দিয়েছি? কার্বন দুখানা দিয়েছে, অক্সিজেন দুখানা দিয়েছে। হ্যাঁ, তাহলে দুখানা অক্সিজেনও তো ব্যবহার হয়েছে। দুটো দিয়েছি। 4টে আছে। হ্যাঁ, কারেক্ট। এইভাবে দেখ 4টে লোন পেয়ার বুঝতে পারলি? হ্যাঁ স্যার। কিভাবে তুই সেকেন্ড অক্সিজেনটাকে লোন পেয়ার দিবি, কিভাবে এখানে 6খানা ইলেকট্রনকে রেখে রেখে দিতে হয়, মানে এ কোনো লোন পেয়ারকে ব্যবহারই করে না। কি করে বুঝলাম? তুই একবার গুনে দেখ এই 2 নম্বর অক্সিজেনের মাঠে এখন কতগুলো ইলেকট্রন হয়ে গেছে, এদিক থেকে 6খানা, এদিক থেকে 2খানা, 8খানা। কিন্তু সে হ্যাঁ কোনো লোন পেয়ারকে ব্যবহার করেছিল কি? 2 নম্বর অক্সিজেন সব থেকেই গেছে না। অক্সিজেন কিন্তু 6খানাই ভ্যালেন্স ইলেকট্রন ছিল, 6খানাই থেকে গেছে, শুধু যে কনফার্মেশন। সেই জন্য কার্বন নিশ্চয়ই ওকে এক্সট্রা ইলেকট্রন দিয়েছিল, তাই মাথায় একটা মাইনাস চার্জ হয়ে গেছে। মাইনাস, হ্যাঁ মাইনাস মানে এক্সট্রা ইলেকট্রন, 9 ইলেকট্রন মাথায়। ওই জন্য মাথায় মাইনাস চার্জ নিয়ে বসে। ওকে। এইভাবে দেখতে হয়। তো সিম্পল মনে রাখবি, যখন অক্সিজেন ডাবল বন্ড ফর্মেশন করে তখন ওর মাথায় 4টে ইলেকট্রন থাকে, আর যখন অক্সিজেন সিঙ্গেল বন্ড ফর্মেশন করে তখন ওর মাথায় 6খানা ইলেকট্রন থাকে, আর তার সাথে একটা মাইনাস। এটা মাথায় স্যার রাখবি। তাহলে এটা 3 নম্বর অক্সিজেনটা কি হবে? ওই একই ব্যাপার, 2 নম্বর যেমন হয়েছে এখানেও, এখানেও সেই 6খানা ইলেকট্রন পড়ে আছে, ওকে ব্যবহার স্যার। হয়নি। ঠিক। নেক্সট হচ্ছে সমযোজী যৌগের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো দেখব। ফার্স্টে হচ্ছে তোর স্টেট, মানে কোন স্টেটে থাকে, সলিড, লিকুইড না গ্যাসিয়াস স্টেটে থাকে সমযোজী যৌগগুলো বা কোভ্যালেন্ট কমপ্লেক্স গুলো? স্যার লিকুইডই থাকে তো স্যার, সমুদ্র। লিকুইড থাকে, গ্যাস থাকে না? হ্যাঁ, গ্যাসও থাকে। হ্যাঁ। গ্যাস থাকতে পারে, আবার সলিড স্টেটেও থাকতে পারে, কিন্তু সেগুলো সফট সলিড হবে। মানে 3খানা স্টেটে বেসিক্যালি থাকে, কিন্তু এখানকার যে সলিড গুলো হয় সেগুলো খুব নরম টাইপের হয়, সফট টাইপের হয়। কিন্তু আয়নিক যে সলিড গুলো হয় সেগুলো হার্ড সলিড টাইপের হয়। ওদের মধ্যে বন্ডিংটা খুব শক্তিশালী হয়, আয়নিক বন্ডিং, সেই জন্য হার্ড হয়, আর এগুলো সফট হয়। সো মেনলি লিকুইড আর গ্যাস মেনলি এই ফর্মে থাকে, কিছু কিছু দেখবি সফট সলিড ফর্মেও থাকতে পারে। এটা হচ্ছে স্টেট বা ভৌত অবস্থা বলতে পারি, ফিজিক্যাল স্টেট অ্যাকচুয়ালি। আর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কেমন হবে এদের? বেশি হবে না কম হবে? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক স্যার কম হবে। কার থেকে কম হবে? আয়নিক কমপ্লেক্স আয়নিক থেকে বন্ড কম হবে। থেকে কম হবে। হ্যাঁ, আয়নিক বন্ড গুলো বেশি শক্তিশালী হয় বা স্ট্রেংথ বেশি হয়, সেই জন্য মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ওদের ক্ষেত্রে হাই হয়।
কিন্তু এই বন্ডগুলো অত শক্তিশালী হয় না, সিঙ্গেল বন্ড বল বা ডাবল বন্ড বল, ট্রিপল বন্ড তবুও অনেক শক্তিশালী হয়, কিন্তু সিঙ্গেল বন্ড খুব একটা স্ট্রেংথ বেশি হয় না। সেই জন্য মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট গুলো এর ক্ষেত্রে কম হয় দেন আয়নিক কমপ্লেক্স বা আয়নীয় যৌগ। তড়িৎ পরিবাহিতা দেখাতে পারবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স, ইলেকট্রিক্যাল কারেন্টকে কি পরিবহন করতে পারবে এই কমপ্লেক্স গুলো, কোভ্যালেন্ট কমপ্লেক্স না, বা সমযোজী যৌগ? পারবে না, কেন বলতো? সমযোজী, তড়িৎযোজী হলো তড়িৎযোজী। হ্যাঁ, সমযোজী তড়িৎযোজী হলে কি হয়, এরা তো প্লাস মাইনাস আয়ন ফর্মেশন করতে পারে। হ্যাঁ আর যখন আয়ন ফর্মেশন করে দেখবি, আয়ন মানে কি, ইলেকট্রনস, এদের হ্যাঁ মাথায় ইলেকট্রনস থাকে, ইলেকট্রন গুলো যেদিকে যায় কারেন্ট কি হয় তার অপোজিট দিকে আসে। তো প্লাস মাইনাস আয়ন যদি ফর্মেশন না হয় কি করে কারেন্টকে নিয়ে যাবে, তাই না? সমযোজী যৌগগুলো কি করতে পারে না, আয়ন ফর্মেশন করতে পারে না, সিঙ্গেল বন্ড তো আয়ন ফর্মেশন সহজে করতে পারবে না। সেই জন্য এরা কারেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে না, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করতে পারে না সমযোজী যৌগগুলো। দ্রাব্যটা কেমন হবে, সলিউবিলিটি? সলিবিলিটি। সলিউবিলিটি জানার জন্য দুখানা কনসেপ্ট জানতে হবে ফার্স্টে। একটা হয় পোলার সলভেন্ট। হ্যাঁ, নেটটা প্রবলেম হচ্ছিল, তাই দেখে ছিলাম না। আচ্ছা আচ্ছা, ওই সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি। ভৌত অবস্থা বললাম যে ওরা কি থাকতে পারে, লিকুইড, গ্যাসিয়াস আর সফট সলিড এইভাবে থাকতে পারে বললাম। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক যেগুলো বলা হয় মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট, সেগুলো কম হয়। আর তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ ওরা তো প্লাস মাইনাস ফর্মেশন করতে পারে না, সেই জন্য সমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। এগুলোই বললাম। নেক্সট শেখাচ্ছি এখন সলিউবিলিটি। সলিউবিলিটি শেখার জন্য দুখানা সলভেন্ট জানতে হবে, একটাকে বলা হয় পোলার সলভেন্ট আর একখানাকে বলা হয় নন পোলার সলভেন্ট। এইটার সম্বন্ধে কারণ আইডিয়া আছে, পোলার সলভেন্ট আর নন পোলার সলভেন্ট? না স্যার। প্রীতম আইডিয়া আছে? স্যার, পোলার হচ্ছে আপনার জৈব দ্রাবক। পোলারকে বাংলায় কি বলে রে, ধ্রুবীয়, ধ্রুবীয় বলতে পারিস। ধ্রু- দ্রাব হ্যাঁ, পোলারকে বলা হয় ধ্রুবীয় আর নন পোলারকে বলা হয় অধ্রুবীয়। আচ্ছা আমি দুখানা এক্সাম্পল দিচ্ছি। স্যার, একটা ওয়াটার ওয়াটার কি স্যার, মলিকিউল, ওয়াটার কি নন পোলার তো ওয়াটার? না আমি বলছি, একটা ওয়াটার দিচ্ছি, একটা বেনজিন দিচ্ছি C6H6, কেউ কি আমাকে বলতে পারবি কে পোলার হবে কে নন পোলার হবে? H2 টা ধ্রুবীয়। হ্যাঁ কারেক্ট, মানে পোলার, তাই তো হ্যাঁ কাছে? পোলার। কারেক্ট অ্যান্সার। কি করে বুঝবো কে পোলার হবে কে নন পোলার হবে, বুঝবো কি করে দেখে? স্যার, বন্ড, পোলার মানে, কোভ্যালেন্ট হ্যাঁ বন্ড। কোভ্যালেন্ট বন্ডে বুঝতে পারবো না, বেঞ্জিনের ক্ষেত্রেও তো কোভ্যালেন্ট বন্ড আছে, জলের ক্ষেত্রেও কোভ্যালেন্ট বন্ড আছে। ওকে আমরা বুঝবো যে প্লাস মাইনাস আয়নে ভাঙতে পারবে বা দুখানা পোল তৈরি করতে হবে। পোল মানে কি, একখানা প্লাস পোল একখানা মাইনাস পোল, যেমন করে চুম্বকের নর্থ পোল আর সাউথ পোল থাকে না, সেই রকম এদের ক্ষেত্রে প্লাস পোল আর মাইনাস পোল তৈরি হলে তাকে বলে পোলার সলভেন্ট। তাহলে ভেবে দেখ, জলকে তুই প্লাস মাইনাসে ভাঙতে পারিস কিনা, এইচ প্লাস আর ও প্লাস এইচ মাইনাসে ভাঙতে পারি। সেই জন্য জল হবে কেমন সলভেন্ট না, পোলার সলভেন্ট হবে, মানে পোল তৈরি করতে পারে। কিন্তু বেনজিনকে কখনো ভাঙতে পারবি? বেনজিনকে ভাঙতে পারবে না। সেই জন্য বেনজিনকে কি বলা হবে, নন পোলার সলভেন্ট, মানে বেনজিন কখনো প্লাস মাইনাসে ভাঙতে পারি না আমরা। বেনজিনের স্ট্রাকচার জানিস কেমন হয়, দেখেছিস? কারো আইডিয়া আছে বেনজিনের স্ট্রাকচার কেমন হয়? এই ম্যাম করিয়ে দিয়েছিল কিরকম দেখ, একটা। এইরকম টাইপের দেখতে হবে। হ্যাঁ, সেম। হ্যাঁ হ্যাঁ এখানে, হ্যাঁ, ওটা হ্যাঁ, আকৃতিটা ও বুঝতে এখানে ছখানা কার্বন থাকে, এগুলো সব কার্বন কিন্তু। আর একখানা অল্টারনেট পজিশনে এরকম ভাবে ডাবল বন্ড থাকে, আর বাকিগুলো সব একখানা করে হাইড্রোজেন দিয়ে দিতে হয়। এটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচার অফ বেনজিন। এটাকে আমরা শর্ট ফর্মে কি লিখি বলতো, C6H6 এইভাবে লিখি। এটা কার্বন ছখানা আছে, হাইড্রোজেন ছখানা আছে, একেই বেনজিন বলা হয়। বেনজিনকে কখনো তুই এই বেনজিনের মাথায়, কার্বনের মাথায় প্লাস, হাইড্রোজেনের মাথায় মাইনাস এরকম করে ভাঙতে পারবি না। সেই জন্য বেনজিনকে বলা হয় নন পোলার সলভেন্ট। বুঝে গেলে বা, সলভেন্ট দুই প্রকার হয়, একটা পোলার হয় একটা নন পোলার হয়। এবার চেক করব সলিউবিলিটিটা কার মধ্যে ভালো হবে, মানে কোন সলভেন্টে ভালো করে দ্রাব্য হবে। মনে কর আমার একটা আয়নিক কমপ্লেক্স নিয়েছি, আয়নিক কমপ্লেক্স।
একটা এক্সাম্পল আয়নিক কমপ্লেক্সে NaCl। এবার আমি দুখানা সলভেন্ট দিয়েছি তোকে, একটা হচ্ছে পোলার সলভেন্ট আর একটা হচ্ছে NPS। NPS মানে নন পোলার সলভেন্ট। ভেবে বল দেখি এই NaCl টা কার মধ্যে দ্রবীভূত হতে চাইবে, পোলার সলভেন্টে না নন পোলার সলভেন্টে? পোলার সলভেন্স, যেহেতু Na+ ও Cl- দুটো একদম গোল কারেক্ট গঠন অ্যান্সার। করছে। তাহলে Na+Cl- আর পোলার সলভেন্ট মানে H+OH-। এর প্লাসের সাথে ওই মাইনাস চলে যাবে, ওর মাইনাসের সাথে এ প্লাস চলে যাবে, করে বন্ডিং করে একটা স্টেবল মলিকিউল তৈরি করতে পারবে। সেই জন্য আয়নিক কমপ্লেক্স গুলো মনে রাখবি পোলার সলভেন্টে ভালোভাবে সলিউবেল হয়। তাহলে কোভ্যালেন্ট কমপ্লেক্স গুলো কোথায় সলিউবেল হবে? নন পোলার সলভেন্স। নন পোলার সলভেন্ট, কারেক্ট অ্যান্সার। তাহলে আয়নিক কমপ্লেক্স আমি যখন পড়িয়েছিলাম তখন হয়তো বলেছিলাম ওয়াটার তো স্যার আয়নিক আপনার কোভ্যালেন্ট গঠন করেছে, তাহলে তো কিন্তু আমরা যখন রিঅ্যাকশন গুলো করি, ওয়াটারকে অ্যাকচুয়ালি কি সলভেন্ট বলা হয় বলতো? ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়। ইউনিভার্স। ওর মধ্যে তুই ওর মধ্যে আয়নিক কমপ্লেক্স সলিউবল করতে পারিস, তুই কোভ্যালেন্ট কমপ্লেক্স সলিউবল করতে পারিস। সবকিছুই মোটামুটি সলিউবল হয়ে যায় বলে ওকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর ক্ষেত্রে খুব হাই হয়। H2O এর ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু অনেক বেশি হয়, 80 বা 100 এর কাছাকাছি হয়। হোয়াট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে তত মনে কর দুখানা আয়নের মধ্যে একটা অ্যাট্রাকশন ছিল, Na+ আর Cl- এর মধ্যে অ্যাট্রাকশন ছিল। এইবারে NaCl এর মধ্যে ওয়াটার গিয়ে এরকম বাধা সৃষ্টি করবে, অ্যাট্রাকশনটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিভাবে না, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হয় ওদের মধ্যে বেশি সেপারেশন পাওয়ার চলে আসে, মানে Na+ আর Cl- কে সেপারেট করে দিতে পারবে। সেই জন্যই জলকে অ্যাকচুয়ালি ইউনিভার্সাল সলভেন্ট বলে। এখানে তুই আয়নিক কমপ্লেক্স বল, কোঅর্ডিনেট কমপ্লেক্স বল, কোভ্যালেন্ট কমপ্লেক্স বল, সবকিছু সলিউবল করে দিতে পারিস। তো জল আয়নিক ফর্মে থাকুক বা জল কোভ্যালেন্ট ফর্মে থাকুক, আমাদের কোনো অসুবিধা হয় না। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে এখন একটা লাইন লিখে দেওয়া আছে, দেখ পেজ নম্বর 229-এ। দ্রব্যটার আন্ডারে কোভ্যালেন্স কমপ্লেক্স গুলি নন পোলার সলভেন্টে দ্রবীভূত হয় কিন্তু পোলার সলভেন্টে দ্রবীভূত হয় না। আর আয়নিক কমপ্লেক্স হলে জাস্ট অপোজিট হবে। আয়নিক গুলো কোথায় যাবে তাহলে? এইভাবে মনে রাখবি, আয়নিক কমপ্লেক্স যাবে পোলার সলভেন্টে, আর কোভ্যালেন্ট কমপ্লেক্স গুলো সলিউবল হবে NPS। NPS মানে নন পোলার সলভেন্ট। এই দুখানা লাইন মাথায় রেখে দিস। বাস, আর কিছু করতে হবে না এখান থেকে। সমযোজীবের বৈশিষ্ট্য থেকে চারখানা বৈশিষ্ট্য করে নিস, ক্যারেক্টারিস্টিক্স: ফিজিক্যাল স্টেট, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স অ্যান্ড সলিউবিলিটি। আচ্ছা, এই যে তুলনাগুলো দেওয়া আছে তোরা চাইলে একবার দেখে নিতে পারিস। আয়নিক বন্ডিং অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং এর যে কম্পারিজন গুলো দেওয়া আছে, এগুলো একবার দেখে নিতে পারিস। এগুলো আমি পড়াচ্ছি না, বাড়িতে একবার দেখে নিস। যদি কোনো প্রবলেম হয় আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করে নিবি। 230 পেজে দেওয়া আছে পার্থক্যগুলো। সো নেক্সট টপিকে যাচ্ছি আমি, যেটা হচ্ছে তোর ভ্যারিয়েবল কোভ্যালেন্সি। ভ্যারিয়েবল কোভ্যালেন্সি বাংলা কি হবে বলতো? জি, সমযোজ্যতা, পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েশন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, আর কোভ্যালেন্সি মানে সমযোজী। তাহলে একটা কোশ্চেন করি তোদেরকে এটা শেখানোর আগে। মনে কর লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। এদের ক্ষেত্রে চার্জ সবসময় কত হয় বলতো, বা সমযোজ্যতা কত হয় এদের ক্ষেত্রে সবসময়? 1, 2, 3, 4 এরকম কিছু একটা ভ্যালু হবে। 1 হয়, তাই তো? +1 প্লাস থাকে, যেহেতু 1 নম্বর গ্রুপে থাকে এই জন্য এদের ক্ষেত্রে +1 হয়। কিন্তু তুই একটা জিনিস লক্ষ্য করে দেখবি, ফসফরাস, ফসফরাসের ক্ষেত্রে কি কি দু রকম অপশন আছে, একটা -3 হতে পারে, একটা +5 হতে পারে। তাহলে এটা সমযোজ্যতা কি একরকম দেখাচ্ছে নাকি দু রকম দেখাচ্ছে? ফসফরাস দু রকম। দুরকম দেখাচ্ছে তো। দেখাচ্ছে, সেই জন্য ফসফরাসের ক্ষেত্রে এই ভ্যারিয়েবল কোভ্যালেন্সি কতটা ভ্যালিড ভ্যালিড হবে। কিন্তু এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা কিন্তু একরকমের ভ্যালেন্সি দেখাচ্ছে, দুটো
শুধু +1ই দেখাবে, আর কোনো রকম দেখাতে পারে না। তো এদের ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখতে পাবো না, ফিক্সড ভ্যালেন্সি দেখতে পাবো, ফিক্সড কোভ্যালেন্সি দেখতে পাবো ইন কেস অফ গ্রুপ 1 বা গ্রুপ 2 তে। কিন্তু যেগুলো কেসে ভ্যারিয়েবল দেখতে পাবো সেগুলো নিয়েই আমরা এগুলো দেখতে পাবো পেজ নাম্বার দেখতে। তাহলে এক এক করে আমি সবগুলো দেখাবো। ফসফরাস ক নম্বর গ্রুপে থাকে জানিস? একবার বল, সাউন্ড কেটে যাচ্ছে। ফসফরাসের গ্রুপ নম্বর কত, হ্যাঁ। মানে কত নম্বর শ্রেণীতে থাকে? 10 স্যার 15 নম্বর শ্রেণীতে। 15 হ্যাঁ। নম্বর, গ্রুপ নম্বর 15, কারেক্ট। এইবারে ফসফরাসের ইলেকট্রনিক বিন্যাসকে লিখছি। 1s2 2s2 মানে তো লিখবো না, আমরা ভ্যালেন্স ইলেকট্রন গুলো লিখবো, আচ্ছা মানে একদম বাইরে যেগুলো থাকে। একবার মিলিয়ে দেখে নে, 3s এ দেখবি দুখানা ইলেকট্রন থাকে, আর হ্যাঁ 3p তে তিনখানা ইলেকট্রন থাকে। দেখ তো এটা হয় কিনা ফসফরাসের ক্ষেত্রে। ভ্যালেন্স ইলেকট্রন একদম জুজুলি, যেটা বাইরের কক্ষে থাকে। ঠিক আছে? আচ্ছা, এইবারে কোভ্যালেন্সি দেখার জন্য একটা সিম্পল নিয়ম দেখিয়ে দিই তোদের মনে রাখার জন্য। মনে রাখতে হবে না, জাস্ট দেখলেই বুঝতে পারবি কোভ্যালেন্সি কত হবে। দেখবি কতগুলো আনপেয়ার ইলেকট্রন আছে এখানে, মানে একা একা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন কতগুলো আছে বল কোভ্যালেন্স। এই স্যার, 3টে আছে তো। 10টে আছে, তাহলে কোভ্যালেন্সি 3 দেখাতে পারবে। চোখ বন্ধ করে বলবি সিঙ্গেল ইলেকট্রন যতগুলো থাকে ততগুলো কোভ্যালেন্স দেখাতে পারবে। বোঝা গেল? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে ফসফরাসের কোভ্যালেন্সি কত, তুই আনসার দিবি কোভ্যালেন্সি হচ্ছে 3, বা সমযোজ্যতা হচ্ছে 3। 3 এইবার এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এই যে স্টেটটা লিখেছি এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এবার আমি যখন ফসফরাসকে এক্সাইট করব, মানে হিট দেবো বাইরে থেকে বা আলো দেবো, তখন কি হয়, 3s থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে চলে যায় লাম্ব মেরে। 3p এর পর কোন অরবিটাল আছে বলতো? 3d অরবিটাল আছে। তো এই যে অরবিটালটাকে আঁকছি এটাকে বলা হয় 3d অরবিটাল। এগুলো তো ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিস মনে হয়, 3p এর পর দেখবি 3d আছে। তাহলে 3s থেকে একখানা ইলেকট্রন লাভ মেরে কোথায় চলে গেল, এখন 3d তে চলে এসেছে। আর বাকি 3p তে যেমন তিনখানা ইলেকট্রন ছিল তিনখানা ইলেকট্রন আছে, এরকম ভাবে। স্যার তাহলে তাহলে এক, কোভ্যালেন্সি 4 হবে। হ্যাঁ, কোভ্যালেন্সি 4 হবে না 5 হবে? হ্যাঁ 5 5 5টা এখন ইলেকট্রন হয়ে যাচ্ছে, তো তো 5 হবে না 5 এখন? হ্যাঁ স্যার 5। স্যার এটা মানে সিঙ্গেল ইলেকট্রন 5টা হয়ে গেল। হ্যাঁ মিনময় বল। স্যার এটা আরেকবার বলুন। আচ্ছা আচ্ছা বলছি, আগেরটা বুঝতে পেরেছিস? ফসফরাস যেটা গ্রাউন্ড স্টেটে ছিল নর্মাল অবস্থায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। এইবারে ফসফরাসকে যখন এক্সাইট করা হবে, বাইরে থেকে হিটিং করা হবে, তখন ইলেকট্রন গুলো, যে তুই মনে কর একখানা ঘরে দুখানা মানুষকে রেখে দিয়েছিস, বাইরে থেকে যদি আগুন লাগে, মানে আগুন লেগে যাচ্ছে বা জল চলে আসছে, তখন কি সেই মানুষগুলো থাকার চেষ্টা করবে না সেই ঘর থেকে পালানোর চেষ্টা করবে? সে করতে পালানোর চেষ্টা করুন। পালানোর চেষ্টা করবে। তো সেই রকম ভাবে 3s এ যে দুখানা ইলেকট্রন বসেছিল, সেখান থেকে যখন হিট করছি সেকে, একখানা ইলেকট্রন বেরিয়ে 3d, যেটা ভ্যাকেন্ট পড়েছিল, খালি অরবিটাল পড়েছিল 3p এর পর 3d, সেটা আমি আগের বার দেখাইনি গ্রাউন্ড স্টেটে, কিন্তু এক্সাইটেড স্টেটে যে ইলেকট্রন জাম্প করবে সেই জন্য আমি দেখিয়েছি। তো ওখানে জাম্প করে চলে গেল। ফলে এখন দেখ, 5টা একা একা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন 5খানা হয়ে গেছে। 3s এ একখানা আছে, 3p তে তিনখানা আছে, 3d তে একখানা আছে। তো 5 ইলেকট্রন, মানে আমরা কোভ্যালেন্সি কত বলতে পারি? 5 বলতে পারি। তাহলে গ্রাউন্ড স্টেটে আমরা দেখতে পেলাম ফসফরাসের 3 কোভ্যালেন্সি দেখাচ্ছে, আবার এক্সাইটেড স্টেটে ফসফরাস 5 কোভ্যালেন্সি দেখাচ্ছে। সেই জন্য ফসফরাস ভ্যারিয়েবল কোভ্যালেন্সি দেখাতে পারে, বা পরিবর্তনশীল স্যার সমযোজ্যতা দেখাতে পারে। তো 5টাই আছে। 5টা আছে, কিন্তু 5টা কি একা একা আছে? না, 3s তো না, ডাবল হয়ে আছে। ডাবল হয়ে আছে, আলাদা তাকে আছে, তাকে আচ্ছা ধরলে আলাদা। হবে না। ডাবল হয়ে থাকলে হবে, সিঙ্গেল সিঙ্গেল গুলোকে ধরতে হবে। কেন বলো সিঙ্গেল গুলোকে ধরতে হয়? সিঙ্গেল আছে বলে আর একজন বাইরে থেকে এসে ওর সাথে বন্ডিং করতে হবে, আর একখানা ইলেকট্রন দিয়ে। মনে কর হাইড্রোজেন আসলো, হাইড্রোজেন আর একখানা ইলেকট্রন দিয়ে ওর সাথে বন্ডিং ডাবল থাকতে পারে। তাহলে কোভালেন্ট সবার ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে?
ফসফরাসের ভ্যারিয়েবল কোভ্যালেন্সি নিয়ে। পেজ নম্বর 231 পেয়ে যাবি। স্যার কত বললেন? 231 আচ্ছা 231 কি পরমাণু পরিবর্তন। হ্যাঁ স্যার আছে। নেক্সট দেখবো আমরা সালফারের ক্ষেত্রে কি হয়। সালফার হচ্ছে গ্রুপ 16 এ থাকে, অক্সিজেনের নিচে দেখবি সালফার থাকে। তাহলে সালফারের ইলেকট্রনিক বিন্যাস কেমন হবে? 10 3s এ কখনো থাকবে ইলেকট্রন আর 3p তে কখনো থাকবে। 3s এ দুটো থাকবে আর 3p তে 4টে থাকবে। 4টে থাকবে, কারেক্ট। তো 4টে ইলেকট্রনকে আমরা এখানে একখানা দিলাম, এখানে একখানা, এখানে একখানা, ফের আবার এখানে পেয়ারিং করতে পারি। দেখ তো ঠিকঠাক এঁকেছি কিনা। হ্যাঁ। ঠিক আছে তো? হ্যাঁ। তো 3s এ দুখানা ইলেকট্রন দিলাম, 3p এটা গ্রাউন্ড স্টেট না এক্সাইটেড স্টেট? গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট। নর্মাল স্টেটে থাকলে তাকে বলা হয় গ্রাউন্ড স্টেট, বাংলায় বলা হয় স্থিতাবস্থা। স্থিতাবস্থা মানে কোনো প্রকার এক্সাইটিং করা হচ্ছে না, হিটিং দেওয়া হচ্ছে না বা কিছু করা হচ্ছে না, চুপচাপ বসে আছে। এইবারে এখানে বল কোভ্যালেন্সি কত হবে? স্যার 2 হবে তো। 2 হবে, 2 হবে। কেননা দুখানা সিঙ্গেল ইলেকট্রন আছে বা আনপেয়ার ইলেকট্রন আছে, কোভ্যালেন্সি 2 হলো। এইবারে আমি এক্সাইট করব ইলেকট্রনকে, সালফারের ইলেকট্রনকে এক্সাইট করব, ফার্স্ট এক্সাইটেশন করব। তাহলে কোথা থেকে ইলেকট্রন জাম্প করে কোথায় যাবে বলতো? ওই তো স্যার 3p 3s থেকে একটা যাবে আর একটা 3s থেকে যাবে। একটা যাবে আর 3 একখানা ইলেকট্রন যাবে, ফার্স্ট এক্সাইটেশন যখন করছিস না তখন একখানা ইলেকট্রন যাবে। একখানা ইলেকট্রনটা তাহলে 3p থেকে 3d যাওয়া শুরু হবে নাকি 3s থেকে 3d যাওয়া শুরু হবে? 3p থেকে 3d তে। হ্যাঁ, 3p এর পাশে 3d আছে না, সেই জন্য এখান থেকে একখানা ইলেকট্রন জাম্প করে এখন 3d তে চলে আসে। কিন্তু 3s এ যেমন দুখানা ছিল তেমন দুখানাই থাকে। তাহলে এটা এই স্ট্রাকচার থেকে দেখে বলো কোভ্যালেন্সি কত? স্যার 4 হবে তো কবে? 4 হবে। হ্যাঁ। তাহলে 2 দেখাতে পারে, দেখলাম 4 দেখাতে পারে, আর কি কিছু দেখাতে পারবে তো? স্যার হ্যাঁ? এইগুলো কি নোট করবো স্যার, যেগুলো এগুলো করাচ্ছেন? এগুলো নোট করবি বলছিস? স্যার না বইটা আছে তো আমার বই। বইটা এবার বক্স করে আঁকা নেই, কিন্তু মানে 3s এর মাথায় দেখ দুখানা ইলেকট্রন দেওয়া আছে, 3p x এর মাথায় দুখানা ইলেকট্রন, 3p y এর মাথায় দুখানা এইভাবে করে দেওয়া আছে। ভালো হবে সুবিধা তো? হলে, হ্যাঁ সুবিধা হলে নোট করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই, বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস। তাহলে দুখানা কোভ্যালেন্সি দেখাতে পারে দেখলাম, 4খানা দেখাতে পারে, আর কি কোনো পসিবিলিটি আছে এর থেকে বেশি দেখাতে পারবে? হ্যাঁ, রত্না ঠিক বলেছে। 3a থেকেও তো ইলেকট্রন দিতে পারে, আবার যে এক্সাইট করিস তাহলে ইলেকট্রন বার হয়ে কোথা থেকে কোথায় দৌড়াবে বলবে? একটাই। 3s থেকে আবার 3d এও ইলেকট্রন দৌড়াতে পারে। তাহলে এখন কি হবে, 3s থেকে একখানা ইলেকট্রন জাম্প করে এখন 3d তে চলে আসলো, এখানে চলে আসলো, আর বাকি এখানে যেমন ছিল তেমন এঁকে দিবি। সো এখন কত কোভ্যালেন্সি দেখা যাবে? ব্ল্যাক কালার গুলো ইলেকট্রন, স্যার বল 6। কত? 6 হবে। তাহলে সালফার দেখ কত রকমের কোভ্যালেন্সি দেখাতে পারে, সালফার 2ও দেখাতে পারে, 4ও দেখাতে পারে, আবার 6ও দেখাতে পারে। যদি বলে গ্রাউন্ড স্টেটে কি দেখাবে, গ্রাউন্ড স্টেটে 2 দেখাবে, ফার্স্ট এক্সাইটেড স্টেটে কি দেখাবে, 4 দেখাবে, আর সেকেন্ড দেখাবে এক্সাইটেড স্টেটে 6 6। দেখাবে। হ্যাঁ, এইভাবে করে দেওয়া আছে, দেখে নে বই থেকে, এবার বুঝতে পারবে। যাদের নেটওয়ার্কের জন্য মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছি, সেই মানে এই ক্লাস রেকর্ডিংটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, সেখান থেকেও পরে দেখে নিতে পারবে। তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? ওই
সৌরভ নস্কর, আমি পাঠিয়ে দেবো, লিঙ্ক পাঠিয়ে দেবো। আচ্ছা আপলোড করে দিয়ে তারপর লিঙ্কটা পাঠিয়ে দেবো গ্রুপে, দেখে নিবি ওখান থেকে। তাহলে সালফার হয়ে গেল, সালফার 2 দেখাতে পারে, 4 দেখাতে পারে, 6 দেখাতে পারে। লিখে নিয়েছিস প্রীতম? হ্যাঁ স্যার। এবার দেখবো লাস্ট ওয়ান, দ্যাট ইজ আয়োডিন। আয়োডিনটা দেখে নিলে হয়ে যাবে। আয়োডিনটা তোরা নিজেরা প্র্যাকটিস করতে পারিস কি দেখি। আয়োডিনটা কেমন হবে ভেবে দেখ। আয়োডিন মানে হচ্ছে হ্যালোজেন, 17 নম্বর শ্রেণীতে থাকে বা 17 গ্রুপে থাকে, একদম লাস্টের দিকে। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর আয়োডিনের ইলেকট্রনিক কনফিগারেশন হয় 3s এ 2খানা ইলেকট্রন থাকে, 3p তে 5খানা ইলেকট্রন থাকে। তাহলে ফার্স্টে গ্রাউন্ড স্টেটে কোভ্যালেন্সি কত হবে বল আয়োডিনের ক্ষেত্রে? স্যার 5 হবে। না, 5 তো হবে না, স্যার 1 একটা 1 হবে। হ্যাঁ, এই তো এ বিপাশা কারণ- অনেকক্ষণ পর কথা বলেছে। তাহলে 1 ইলেকট্রন, একখানা সিঙ্গেল ইলেকট্রন আছে বলে এখানে আমরা 1 লিখতে পারি। তাহলে কোভ্যালেন্সি 1 দেখাতে পারে আয়োডিন। নেক্সট বল, এবার এক্সাইটেশন করলে কখনো দেখাতে পারে একের পর? দুটো দুটো দেখাতে পারবে না, 3টে দেখাতে পারবে? 3 3টে দেখাতে ও পারবে, কারণ 3p থেকে 2খানা ইলেকট্রন ছিল, সেখান থেকে একখানা ইলেকট্রন বেরিয়ে 3d তে চলে গেল। তো এখন দেখতে পাওয়া যায় এখানে একখানা, এখানে একখানা, এখানে একখানা, 3টে সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এখন 3 দেখাতে পারে। যখন এক্সাইটেশন করলাম একের পর 3 দেখালো, আবার এক্সাইটেশন করবো, সেকেন্ড এক্সাইটেশন, তাহলে কত দেখাবে? হুম, আবার এক্সাইটেশন করলে কি দেখাবে? 4 4টে দেখাবে না 5টা দেখাবে? 5টা 5টা দেখাবে, কারণ এখান থেকে ইলেকট্রনটা জাম্প করে আবার এখানে চলে আসবে না। তো এখানে এখন সিঙ্গেল ইলেকট্রন হয়ে যাবে, এখানে সিঙ্গেল ইলেকট্রন হয়ে যাবে, এখানে সিঙ্গেল ইলেকট্রন। তো এইদিকে 3খানা, এদিকে 2খানা মিলে 5খানা হয়ে যাবে। তাহলে 1 দেখালো, 3 দেখালো, 5 দেখালো, আর ফাইনালি একটা এক্সাইটেশন করবো, লাস্ট এক্সাইটেশন, তাহলে কি দেখাবে? 7টা দেখাবে। কারেক্ট। তাহলে ফাইনালি আমরা 7 দেখতে পাবো। তাহলে আয়োডিনের ক্ষেত্রে দেখ কত রকমের ভ্যালেন্স দেখতে পাই। 1 দেখতে পাবো, 3 দেখতে পাবো, 5 দেখতে পাবো, 7 দেখতে পাবো। বইতে করে দেওয়া আছে, বই থেকেও দেখে নিতে পারিস, 231 পেজে করে দেওয়া আছে। জাস্ট কিছুই নয়, কখনো সিঙ্গেল ইলেকট্রন দেখতে হয়, তারপর একবার করে এক্সাইটেশন করবো, একটা ডাবল ইলেকট্রন থেকে সিঙ্গেল ইলেকট্রনে জাম্প করবো, এই হলো এর logic। তো বেসিক্যালি 1-এর পর 2 যোগ করবি 3 হবে, 3-এর পর 2 যোগ করবি 5 হবে, 5-এর পর 2 যোগ করবি 7 হবে, 2 করে অ্যাডিশন করতে হবে, কিছুই না। তাহলে ভ্যারিয়েবল কোভ্যালেন্সিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট টপিক আছে ডেভিয়েশন ফ্রম অক্টেট রুল। বাংলা কি হবে রে এটা? অষ্টক নিয়মের ব্যতিক্রম। অষ্টম হ্যাঁ, নিয়মে কারেক্ট, ডেভিয়েশন ফ্রম অক্টেট রুল। তো এখানে ভার্সে একটা মলিকিউলকে আমরা আঁকছি, BCl2। এই মলিকিউলের ক্ষেত্রে তুই গুণে দেখ, বেরিলিয়ামের ক্ষেত্রে বেরিলিয়াম অ্যাকচুয়ালি কতগুলো ইলেকট্রনকে গেইন করেছে, মানে বেরিলিয়ামের কাছে কতগুলো ইলেকট্রন আছে? বি 4 4টে ইলেকট্রন আছে, তাহলে কি অক্টেট কমপ্লিট করতে পেরেছে বেরিলিয়াম? না মলিকিউলটা স্টেবল মলিকিউল বা পাওয়া যায়, মানে আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি বা প্রতিস্থাপিত পাওয়া যায়। তাহলে অক্টেট কমপ্লিট হলো না, তবুও স্টেবল হয়ে গেল, তাহলে কি অক্টেট রুলকে মানছে? ডেভিয়েশন হয়ে গেল অক্টেট রুল। ব্যতিক্রম থাকবে, এই জন্য লোকজন কেমিস্ট্রি ভালোবাসে, একরকম নেক্সট দেখ BCl3 মলিকিউল বা BF3 মলিকিউল, এখানে দেখ বি এর ক্ষেত্রে গুণে দেখ কতগুলো ইলেকট্রন।
ইন কেস অফ বোরন 3খানা বন্ড বানিয়েছে মানে বোরনের কাছে 6খানা ইলেকট্রন, তো ওখানেও অক্টেট বলতে পারছে না, পাওয়া যায় লেভেল মতো। তাহলে এখানে এটাকে বলা হয় ইনকমপ্লিট অক্টেট, মানে অক্টেট কমপ্লিট বলা হবে ইনকমপ্লিট। এবার শুধু ইনকমপ্লিট দিয়ে কি হয়েছে জানো, আবার এক্সপ্যানশন অফ অক্টেট হবে, মানে আটটা স্যার নেটওয়ার্কের এক্সপ্যানশন। একটু প্রবলেম হচ্ছে, আওয়াজ শোনা হচ্ছে। সাউন্ডটা একদম শুনতে পাচ্ছিস না? ও আচ্ছা তো কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছিস? এখনো প্রবলেম হচ্ছে? আবার কেটে যাচ্ছে, মানে একটু একটু হচ্ছে। ও ওই কি বলছো? নেটওয়ার্ক পাচ্ছি না। দেখ শুনতে পাচ্ছিস কি? হ্যাঁ স্যার, পাচ্ছি নাকি এবার। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো এগুলোকে কি বলছিলাম, ইনকমপ্লিট অক্টেট বলছিলাম নাকি এক্সপ্যানশন অফ অক্টেট বলছিলাম? ইনকমপ্লিট। ইনকমপ্লিট। আর এক প্রকার হয় দেখ, এক্সপ্যানশন হতে পারে। এক্সপ্যানশন যদি হয় PCl5 মলিকিউলটাকে দেখলে বুঝতে পারবে, এই হচ্ছে PCl5। এখানে ফসফরাসে কতগুলো ইলেকট্রন আছে ভেবে দেখ। ফসফরাসে কতগুলো ইলেকট্রন আছে এখানে? 10টা। কারেক্ট, 10খানা ইলেকট্রন। তাহলে দেখ 8টার থেকে বেশি হয়ে গেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে এক্সপ্যানশন অফ অক্টেটের প্রসারণ। সেইগুলোকেই বলা হয় ডেভিয়েশন ফ্রম অক্টেট রুল, মানে অক্টেট রুল থেকে কম হতে পারে আবার ওর থেকে বেশিও হতে পারে। কি হতে পারে? হ্যাঁ। ইনকমপ্লিট বলতে একটাকে বলি এক্সপ্যানশন। নেক্সট টপিক হচ্ছে ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুলটা খুব ইম্পর্টেন্ট। স্যার কি বললেন? ফ্যাজান্স রুল শুনতে পেয়েছিস? ফ্যাজান্স হ্যাঁ রুল, আচ্ছা এটা ভিভিআই দিয়ে রাখিস। ফ্যাজান্স রুলটা 233 পেজে আছে দেখ। পেয়েছি স্যার। ফ্যাজান্স রুলটা জানার জন্য ফার্স্টে আমাদের দুখানা জিনিস জানতে হবে। একটাকে বলা হয় ডিফরমেশন। ডিফরমেশন মানে মনে কর একখানা আয়ন এইভাবে ছিল, সার্কেল আকৃতির ছিল। এইবারে সার্কেল আকৃতি না থেকে সে যদি এইরকম হয়ে যায়, সাইজটা দেখ চেঞ্জ হয়ে গেছে না, বা ডিফর্ম হয়ে গেছে, এইটাকে বলা হয় ডিফরমেশন বা বিকৃতি বলতে পারি, বাংলাতে বলা হয় বিকৃত হয়ে যাচ্ছে। ডিফরমেশন ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আরেকবার বলুন। ডিফরমেশন ব্যাপারটা বুঝতে পারলি কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেপ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ইয়েস, শেপটা চেঞ্জ হয়ে গেলে তাকে বলা হয় ডিফরমেশন বা বিকৃতি বলা হয়। আরেকখানা জিনিস হচ্ছে পোলারাইজিং পাওয়ার। পোলারাইজিং পাওয়ার মানে মনে কর তোর একখানা ক্যাটায়ন আছে, এই হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়নের সাইজ স্মল হয়, আর অ্যানায়নের সাইজটা কেমন হয়? বিগ হয়, বিগ সাইজ। এবার ক্যাটায়ন কি করে, এই যে ইলেকট্রন গুলো ছিল না, তাকে নিজের দিকে টেনে আনার চেষ্টা করে। ক্যাটায়ন কি করছে তাহলে, ইলেকট্রন গুলোকে নিজের দিকে অ্যাট্রাকশন করছে। অ্যাট্রাকশন করলে অ্যানায়নের শেপটা এরকম থাকবে না, আস্তে আস্তে ডিফর্ম হয়ে এরকম হয়ে যাবে। দেখ এরকম হয়ে যাবে। ডিফর্ম হয়েছে। হ্যাঁ
তো এই যে ক্যাটায়ন অ্যানায়নকে নিজের দিকে টেনে আনছে এটাকেই বলা হয় পোলারাইজিং পাওয়ার, বা বাংলায় বলে ক্যাটায়নের ধ্রুবায়ন। বুঝে গেল পোলারাইজিং পাওয়ার মানে কি? হ্যাঁ হ্যাঁ মিনমার বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্যাটায়ন যখন অ্যানায়নকে নিজের দিকে টানে আনে অ্যানায়নের সাইজটা বিকৃত হয়ে যায়, এটাকেই বলা হয় পোলারাইজিং পাওয়ার। আর একটা জিনিস হচ্ছে পোলারিজেবিলিটি। পোলারিজেবিলিটি মানে হচ্ছে ধ্রুবীয়তা বা ধ্রুবায়িত হওয়ার ক্ষমতা যেটাকে বলে। এই যে অ্যানায়ন অ্যানায়ন যদি ইচ্ছা না হয় ও কি প্লাসের দিকে কোনোদিন যাবে? ভেবে দেখ, অ্যানায়নের ইচ্ছা আছে বলেই প্লাসের দিকে সরে আসছে। তো এই যে হ্যাঁ ইচ্ছা থাকার যে প্রবণতা, মানে অ্যানায়নের ইচ্ছা হচ্ছে প্লাসের দিকে সরে যাওয়া, সেটাকেই বলা হয় পোলারিজেবিলিটি। ধ্রুবায়িত হওয়ার ইচ্ছা বা ধ্রুবায়িত হওয়ার ধর্ম, বিকৃত হওয়ার ইচ্ছা, এটাকেই বলা হয় পোলারিজেবিলিটি। তো তিনখানা টার্ম একবার বই থেকে দেখে নে। পোলারাইজেশন কি জিনিস, পোলারাইজিং পাওয়ার, পোলারিজেবিলিটি আর ইনফরমেশন, এই চারখানা জিনিস একবার দেখে নে বই থেকে। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা কর। তারপর আমি ফ্যাজান্স রুলটাকে এক্সপ্লেন করবো। এগুলো না জানলে ফ্যাজান্স রুল বুঝতে পারবে না কিছু। স্যার পোলারাইজেবিলিটিটা আরেকবার বলবেন? পোলারিজেবিলিটি মানে হচ্ছে এই অ্যানায়নটা কি হচ্ছে, দেখ প্লাসের দিকে আস্তে আস্তে সরে আসছে, পরে প্লাসের মাইনাসের সাইজটা কি হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। এই যে বিকৃত হওয়ার ইচ্ছা, সেটাকেই বলা হয় পোলারিজেবিলিটি। মাইনাসে বিকৃত হওয়ার ইচ্ছা হচ্ছে বলে ফলেই তো প্লাসের দিকে সরে যাচ্ছে, একেই বলা হচ্ছে পোলারিজেবিলিটি। আচ্ছা। সেটা 233 পাতায় আছে তো? হ্যাঁ হ্যাঁ, 233 পেজে লেফট হ্যান্ড সাইড নিচের দিকে আছে। আপনার কোনো ডাউট আছে? না 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 স্যার, আচ্ছা। একটা লাইন বলছি একটু মানেটা বলবেন? হ্যাঁ হ্যাঁ। মানে এখানে আছে this results in distortion of the electron cloud around the anion হুম which is known as polarization. হুম হুম। এই যে অ্যানায়নের চারপাশে যে ইলেকট্রন থাকে, ডিফর্মেশন মানে ওই যে বিকৃত হয়ে যাচ্ছে বা ডিফর্মেশন, সেটাকেই বলছে পোলারাইজেশন। মানে সরে আসছে থেকে যাচ্ছে বা বিকৃত হয়ে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে পোলারাইজেশন। কোনো কোশ্চেন? কিছু আছে? মিনমা শুনতে পাচ্ছিস? কথা স্যার কেটে কেটে আসছে। ও, দাদা তোরা একটু থাক, আমি একবার রিজয়েন করি তাহলে।
শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, পাচ্ছি। ক্লিয়ার নাকি সে কেটে যাচ্ছে আবার? ক্লিয়ার আছে। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, অসুবিধা হলে বলিস। তাহলে কি কি শিখলাম আমরা? এই টার্মগুলো একবার শিখে নিয়েছিস কিনা বললো আমাকে। ডিফরমেশনটা শিখে গেছিস? ডিফরমেশন কি জিনিস হচ্ছে তাহলে? দেন পোলারাইজেশন, তারপর শিখলাম পোলারাইজিং পাওয়ার, আর ফাইনালি শিখলাম পোলারিজেবিলিটি। এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো ডাউট থাকলে বল। স্যার, এই পলারাইজেবিলিটিটা বুঝতে পারছি না। আচ্ছা, দেখ, তো ফাইনালি এই প্রশ্ন আমার কাছে তার মানে cation, ঠিক আছে মিনময়? হ্যাঁ স্যার, বুঝতে। হ্যাঁ, আর এই হচ্ছে তোর মাইনাস। মাইনাস মানে হচ্ছে অ্যানায়ন। হুম, অ্যানায়ন মানে একটা ইলেকট্রন আছে, এরকম ভাবে ইলেকট্রন গুলো থাকে। প্লাস কি করছে দেখ, এই ইলেকট্রন গুলোকে নিজের দিকে অ্যাট্রাকশন করছে, নিজের দিকে টেনে আনার চেষ্টা করছে। ফলে অ্যানায়নের শেপটা আস্তে আস্তে ডিফর্ম হয়ে গোলাকার থেকে এরকম ডিম্বাকার টাইপের হয়ে যাচ্ছে। এই যে প্লাস মাইনাসকে নিজের দিকে টেনে আনছে, সেটাকে কি বললাম? পোলারাইজিং পাওয়ার বললাম। হ্যাঁ, পোলারাইজিং পাওয়ার। আর এই যে মাইনাস আস্তে আস্তে প্লাসের দিকে সরে যাচ্ছে বা প্লাসের দিকে বেঁকে চলে আসছে, সেটাকেই বলা হচ্ছে পোলারিজেবিলিটি। বুঝতে পেরেছি। মানে প্লাস যে কাজটা করছে তাকে পোলারাইজিং পাওয়ার বলছি, আর মাইনাস যে কাজটা করছে তাকে পোলারিজেবিলিটি বলছি। স্যার ঠিক আছে। ডিফরমেশনটা একবার বলবেন? ডিফর্মেশন মানে ওই যে শেপ আগে গোলাকার ছিল, কিন্তু ওই প্লাস ধরে টানাটানি করছিল, এই জন্য শেপটা কেমন হয়ে গেছে দেখ, ডিম্বাকার হয়ে গেছে অ্যানায়নের শেপটা। এই যে ফার্স্টে গোলাকার ছিল, যেই টানাটানি করছিল শেপটা আস্তে আস্তে এরকম ডিফর্মেশন করে গেল বা বেঁকে গেল, বিকৃত হয়ে গেল, গোলাকার থেকে ডিম্বাকার হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে ডিফর্মেশন। বুঝতে পারলি দিয়া? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি। আচ্ছা, এইবারে আমরা শিখবো ফ্যাজান্স রুল। ফ্যাজান্স রুল বলছে এই যে প্লাস ছিল গোলাকার আর মাইনাস ছিল এরকম সাইজের, কিন্তু পরবর্তীকালে নেক্সট স্টেপে দেখা গেল প্লাসটা তো যেমন ছিল তেমনই আছে, মাইনাসটা আস্তে করে সরে এসে এইরকম টাইপের হয়ে এদের মধ্যে একটা পোলারাইজেশন হয়ে গেছে বা প্লাসের সাথে অ্যাটাচ হয়ে গেছে। নেক্সট স্টেপে দেখতে পাবো প্লাসের মধ্যে আবার মাইনাসটা ঢুকে গেছে। দেখ, এরকম করে অনেকগুলো ছবি দেওয়া আছে, প্লাসের মধ্যে মাইনাস এন্টার করে গেছে বা ঢুকে গেছে, এটাকে প্লাস বলছে, এটাকে মাইনাস বলছে। সো এখানে ফার্স্টে আয়নিক বন্ডিং ছিল, কিন্তু প্লাস মাইনাস আলাদা ভাবে ছিল, এটাকে বলছিলাম আয়নিক বন্ডিং। এইবারে এখানে লাস্ট স্টেপে এই বন্ডিংটাকে কি বন্ডিং বলে জানিস? লাস্ট স্টেপে যেটা দেখানো হয়েছে ওভারল্যাপ হয়ে গেছে, আয়নিক বলে না কোভ্যালেন্ট বন্ডিং বলে? স্যার কোভ্যালেন্ট বন্ডিং। হ্যাঁ, সমযোজী বন্ধন বলে। মানে আয়নিক বন্ডিংও আছে, তার সাথে আবার সমযোজী বন্ধনও হয়ে গেছে বা কোভ্যালেন্ট বন্ডিং। তাহলে আমরা ফার্স্টে জানতাম যে একটা কমপ্লেক্স আয়নিক বন্ডিং করে মানে 100% কি ক্যারেক্টার থাকে, 100% আয়নিক ক্যারেক্টার থাকে। কিন্তু এখন বুঝতে পারছি একটা কমপ্লেক্স কিন্তু 100% আয়নিক ক্যারেক্টার থাকে না। তার মধ্যে 90% যদি আয়নিক ক্যারেক্টার থাকে, তার মধ্যে 10% কোভ্যালেন্ট ক্যারেক্টারও মিশে থাকতে পারে। এইটাকেই সায়েন্টিস্ট ফ্যাজান্স এক্সপ্লেন করে গেছিলেন, যে একখানা বন্ডিং, মনে কর NaCl, NaCl এর মধ্যে আমরা এতদিন জানতাম যে 100%ই আয়নিক ক্যারেক্টার বা আয়নিক বন্ডিং থাকে, কিন্তু এখন সায়েন্টিস্ট ফ্যাজান্স বলার পর বুঝতে পারলাম ওর মধ্যে কিন্তু 100% আয়নিক ক্যারেক্টার থাকে না, কিছু পার্সেন্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার ঢুকে যায়। কেন? প্লাস মাইনাসকে নিজের দিকে টেনে আনে, ফলে ওদের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করার ইচ্ছাও জেগে ওঠে। ফের ফাটা ফাটা আসছে। স্যার একবার একটু প্রথম থেকে বলুন স্যার, ফের কাটা- বুঝতে পারিনি। সবাই মিউট করলে ঠিক হয়ে যাবে। প্রীতম আর মৃন্ময় একটু মিউট করে রাখ না। ওকে আচ্ছা, ওকে। সবাই মিউট করতে হবে। আচ্ছা দেখ, এবার শুনতে পাচ্ছিস কিনা একজন কেউ আনমিউট করে বল, যে কোনো একজন। দিয়া বল। আচ্ছা, দেখ, যখন প্লাস আর মাইনাস একা একা ছিল সেটাকে কি বন্ডিং বলছিলাম, আয়নিক না কোভ্যালেন্ট? লেফট হ্যান্ড সাইডে আয়নিক। এইবারে প্লাস যখন মাইনাসকে টানাটানি করছিল, তার ফলে কি হয়ে গেল দেখ, মাইনাসটা আস্তে আস্তে ডিফর্মেশন হয়ে যাচ্ছে বা বিকৃত হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে প্লাসের মধ্যে ঢুকে গিয়ে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করার ইচ্ছা জেগে উঠছে ওর মধ্যে। তাহলে ফাইনালি যখন দেখছি আমরা তার মধ্যে কি আয়নিক বন্ডিং
100% কি আয়নিক থাকবে না কিছু পার্সেন্ট আয়নিক থাকবে, কিছু পার্সেন্ট কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনও হবে? কিছু পার্সেন্ট থাকবে আর কিছু আয়নিক পার্সেন্ট হবে, ওই কিছু পার্সেন্ট কোভ্যালেন্ট হবে। ইয়েস, কারেক্ট। সেই জন্যই বিজ্ঞানী ফ্যাজান্স বলেন যে 100%, যেমন কোনো মানুষ 100% পারফেক্ট হতে পারে না, কোনো আয়নিক বন্ডিং 100% কিন্তু আয়নিক হতে পারে না। তার মধ্যে 90% যদি আয়নিক হয়, হালকা কিছু মানে 10% বা 5% কি হবে, কোভ্যালেন্ট বন্ডিংও থাকবে। তো মিক্সিং অবস্থায় থাকবে অ্যাকচুয়ালি, কোনো কেউ 100% আয়নিক হয় না, কেউ 100% কোভ্যালেন্ট হয় না, সবকিছু মিক্সিং হয়ে থাকে। তবে কোভ্যালেন্টটা কম হবে, আয়নিকটা বেশি হবে আয়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে। এটাকেই বলা হয় ফ্যাজান্স রুল। এখানে ছবিগুলো একবার দেখে নে বই থেকে, 233 পেজে উপর দিকে দেওয়া আছে, 4টে ছবি আঁকা আছে দেখ। আর যত বেশি পোলারাইজেশন হবে তত বেশি সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি পাবে, পোলারাইজেশন যত বেশি হবে। আজকে এই ফ্যাজান্স রুলটা করিয়ে শেষ করবো, কারণ এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এগুলো অফলাইন না শিখলে খুব অসুবিধা। আমি দরকার হয় ফ্যাজান্স রুলটা আরেকবার এক্সপ্লেন করবো নেক্সট দিন অফলাইন ক্লাসে। স্যার, হ্যাঁ বল। মানে ওই যে ওর শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই কি ফ্যাজান্স রুল, না 90% আয়নিক থাকছে আর কোভ্যালেন্ট হচ্ছে বাকিটা? এটা একটু। মানে ফ্যাজান্স রুল কোনটা সেটা জিজ্ঞাসা করছিস? হুম। ফ্যাজান্স বলেছেন 100% আয়নিক ক্যারেক্টার বলে কিছু হয় না, কোনো আয়নীয় যৌগে সমযোজী চরিত্র বা সমযোজী ক্যারেক্টার থাকবে বা কোভ্যালেন্স ক্যারেক্টার থাকবে, সেটা হচ্ছে ফ্যাজান্স রুল। কত পার্সেন্ট থাকবে সেটা কিছু বলেননি উনি, সেটা আমরা ডিটারমিনেশন করে দেখেছি যে আয়নিক কমপ্লেক্সে আয়নিক, স্বাভাবিক না, আয়নিক কমপ্লেক্স যদি হয় সেখানে আয়নিক ক্যারেক্টার বেশি থাকবে নাকি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকবে? আয়নিক। হ্যাঁ, কোভ্যালেন্ট বন্ড যদি হয় বা কোভ্যালেন্ট কমপ্লেক্স হয় সেখানে আবার কোভ্যালেন্ট বেশি থাকবে, আয়নিক কম হবে। সো পার্সেন্টেজটা আমরা ক্যালকুলেশন করছি, সায়েন্টিস্ট ফ্যাজান্স বলেছেন কোনো আয়নীয় যৌগে কিছু পরিমাণ সমযোজী ধর্মও থাকবে বা কোভ্যালেন্ট ক্যারেক্টারও থাকবে, সেটাই হচ্ছে ফ্যাজান্স রুল। হুম। আর উনি অ্যাকচুয়ালি কয়েকটা রুল দিয়ে গেছিলেন, ফ্যাজান্সের সূত্র বলা হয় সেগুলোকে। সেই রুলগুলো জানলে আমরা বুঝতে পারবো একটা আয়নীয় যৌগে কি পরিমাণ সমযোজী যৌগ থাকবে। সেটা কার কার উপর ডিপেন্ড করবে। মনে কর দুখানা এক্সাম্পল দিল, LiCl NaCl, কোশ্চেন এলো কার ক্ষেত্রে সমযোজী ক্যারেক্টার বেশি হবে। সো কি করে বুঝবো সেইগুলোর জন্য তিনি কয়েকটা রুল দিয়ে গেছিলেন, সেগুলো এবার শেখাবো, ফ্যাজানের সূত্রের আন্ডারে শিখবো সেগুলো। তিনি শুধু বলে গেছিলেন যে আয়নীয় ক্যারেক্টারের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে, কিন্তু কি পরিমাণ থাকবে তার জন্য কয়েকটা রুলকে আমাদের ফলো করতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, আয়নীয় ক্যারেক্টারের মধ্যে সমযোজী ক্যারেক্টার কেন থাকে বা কিভাবে আসে অ্যাকচুয়ালি? হুম। 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 আচ্ছা হ্যাঁ আচ্ছা, সবাই মিউট করলে কি পরিষ্কার শুনতে পাচ্ছিস এখন সবাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে মিউট করে রাখ সবাই। কারো কোনো কোশ্চেন থাকলে হাত দেখাতে পারিস, হাত দেখাতে পারিস বলে ওই কি একটা অপশন আছে দেখবি, ওখানে দিতে পারিস, তারপর আমি তাকে জিজ্ঞাসা করছি। সো নেক্সট হচ্ছে আয়নিক পোটেনশিয়াল বা আয়নীয় বিভব বলে একটা জিনিস আছে, দেখ সেইটা কি জিনিস। আয়নিক পোটেনশিয়াল, যাকে ফাই দিয়ে লেখা হয়, ফাই ইকুয়াল টু ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ উপরে থাকবে আর ক্যাটায়নের রেডিয়াস বা ব্যাসার্ধ নিচে থাকবে। আর ফাই যত বেশি হবে, ফাই এর ভ্যালু, ফাই মানে হচ্ছে আয়নিক পোটেনশিয়াল, ফাই যত বেশি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার, সিসি মানে কোভ্যালেন্ট ক্যারেক্টারও তত বেশি হবে। আবার বলছি, ফাই মানে হচ্ছে আয়নিক পোটেনশিয়াল, ফাইকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, চার্জকে উপরে রাখতে হবে, চার্জ মানে সেই 1+2+3+ থাকে না, সেগুলোকে চার্জ বলা হয়, আর ব্যাসার্ধকে নিচে রাখতে হবে। ফাইয়ের ভ্যালু যত বেশি হবে মানে আয়নিক পোটেনশিয়াল যত বেশি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। বুঝতে পারলি, শুনতে পেয়েছিস তো? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, হুম। এবার একটা এক্সাম্পল দিয়ে দেখাই কি করে বুঝবি, দেখ। মনে কর তোকে দিয়েছে ফাই অফ Li প্লাস আর ফাই অফ Na প্লাস, কার ক্ষেত্রে ফাই এর ভ্যালু বেশি হবে বলে মনে হচ্ছে, Li প্লাস না Na প্লাস? Na প্লাস।
Na প্লাস বেশি হবে? দিয়া বলছে Na প্লাস। এবার না বল কি হবে? Li প্লাস হবে না Na প্লাস হবে? Na প্লাস মনে হচ্ছে। আচ্ছা, প্রীতম বল। স্যার Na প্লাস। না, সবাই ভুল বলছিস কি করে? কোনো একজন তো ঠিক বল। Li প্লাস হবে, কেননা ফাইয়ের সাথে সাইজের কি সম্পর্ক ছিল? ক্যাটায়নের ব্যাসার্ধের সাথে ফাই সমানুপাতিক ছিল না ব্যস্তানুপাতিক ছিল? স্যার ফাইয়ের সাথে আমরা কিছু করিনি তো, মানে পড়িনি তো। ওই যে এক্ষুনি লিখলাম না, একটু ফাই আমরা ইকুয়াল টু ফর্মুলা বলি। ও ব্যস্তানুপাতিক ছিল। আচ্ছা, ফর্ম ও হ্যাঁ চার্জ বাই রেডিয়াস বললাম না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে রেডিয়াসটা ফাইয়ের সাথে কেমন ভাবে সম্পর্ক? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। 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 এইবার বল Li এর সাইজ বেশি হয় না সোডিয়ামের সাইজ বেশি হয়? এলাই Li তো উপরের দিকে থাকে, সোডিয়াম নিচের দিকে থাকে না? LiNA কে হ্যাঁ। সোডিয়ামের হুম। যদি সাইজ বেশি হয় তাহলে সোডিয়ামের ফাই ভ্যালু বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে। কম হবে, তাই না? হ্যাঁ, এর ক্ষেত্রে ফাই লো হবে, এর ক্ষেত্রে ফাই হাই হবে। আর ফাই যদি বেশি হয় Li এর ক্ষেত্রে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার ক্ষেত্রে বেশি হবে এখানে? Li প্লাস না Na প্লাস? আর একবার বলুন। Na প্লাস হয়। ফাই যার ক্ষেত্রে বেশি হয় তার ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয় না কম হয়? কম হয়। আয়নীয় বিভব যদি বেশি। বেশি হয়, সেই জন্য বেশি Li হয়, প্লাস বেশি এর হয়। ক্ষেত্রে আয়নিক পোটেনশিয়াল কি হবে? মিউট কর দুজনে, দিয়া মিউট কর, দিয়া মিউট কর। তোর আওয়াজ শোনা যাচ্ছে তো। আচ্ছা, হ্যাঁ। তো ফাই যদি বেশি হয় Li প্লাস এর ক্ষেত্রে, তুই ভাববি যে কোভ্যালেন্ট ক্যারেক্টারও ফাই Li প্লাস এর ক্ষেত্রে বেশি হবে। আচ্ছা, আরেকখানা কোশ্চেন দিচ্ছি দেখ। কিন্তু ফাই অফ Sn2 প্লাস এখানে বল দেখি কার ক্ষেত্রে বেশি হবে, Sn2 প্লাস না Sn4 প্লাস? 2 প্লাস 2 প্লাস বেশি হবে। চার্জের সাথে ফাইয়ের কি সম্পর্ক ছিল? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক না সমানুপাতিক? সমানুপাতিক ছিল না, ফাই ইকুয়াল টু চার্জ বাই ব্যাসার্ধ ছিল। তাহলে যার আচ্ছা ক্ষেত্রে সমানুপাতিক ছিল। এখানে 4 প্লাস হবে। হ্যাঁ, যার ক্ষেত্রে যত বেশি চার্জ থাকবে তার ক্ষেত্রে ফাই বেশি হবে। তাহলে এখানে এখানে ফাই ভ্যালুটা হাই হবে, এখানে ফাই ভ্যালুটা লো হবে। আর ফাই যেখানে হাই হবে সেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে তাহলে? বেশি হবে। এবার কি বুঝতে পারছিস ব্যাপারগুলো? জাজ আমরা দেখবো কি, চার্জ দেখবো আর সাইজ দেখবো, তাহলেই বুঝতে পারবো। স্যার 5 মানে বেশি হবে, ব্যাসার্ধ কোভ্যালেন্ট বেশি ক্যারেক্টারটা হলে বেশি হবে, ফাই তাই তো? কম। যে কোনো একজন বল, দুজন মিলে বললে কিছু বুঝতে পারলাম না। দিয়া বল আগে। যে ব্যাসার্ধ ব্যাসার্ধ বেশি হলে ফাই কম হবে। ব্যাসার্ধ বেশি হলে পাই কম হবে, আর চার্জ বেশি হলে ফাই বেশি হবে। আর আর ফাই যত বেশি হবে, সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, মানে হ্যাঁ চার্জের চার্জ, সাথে ফাই এর সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ ফর্মুলাটা কি পেয়েছিস? 233 পেজে দেওয়া আছে দেখ, ফর্মুলা পেয়েছিস দিয়া? হ্যাঁ 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 পেয়েছি। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার স্যার বলছিলাম 5 বেশি হলে কি কোভ্যালেন্ট ক্যারেক্টারটাই বেশি হবে? হ্যাঁ, ফাই বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টারটাই বেশি হবে। ফাই মানে অ্যাকচুয়ালি পোলারাইজেশন, পোলারাইজেশন যত বেশি হবে মাইনাসকে তত সহজে টানতে পারবে, আর মাইনাস যত কাছাকাছি আসবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। ওকে স্যার। তাহলে ফ্যাজেন্স রুলের আন্ডারে 1 নম্বর পয়েন্ট কি দেওয়া আছে দেখ, ক্যাটায়নের সাইজ কম।
তাহলে ক্যাটায়নের সাইজ যত কম হবে ফাই কি হবে বলতো? বেশি হবে না কম হবে? স্যার কম হবে। ক্যাটায়নের সাইজ কম হলে ফাই কম হবে? স্যার ব্যস্তানুপাতিক তো সাইজ বেশ। হ্যাঁ, তাহলে ফাই বেশি হবে না? ও, কম হলে হ্যাঁ বেশি। হ্যাঁ, কারেক্ট। তাহলে ফাই এর ভ্যালু এখানে মনে করবি বেশি হবে। 2 নম্বর পয়েন্ট, ক্যাটায়নের চার্জ বেশি হলে ফাই কি হবে? ক্যাটায়নের চার্জ বেশি হলে ফাই বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। বেশি হবে, হ্যাঁ কারেক্ট। কম হবে। বেশি হবে ফাই। দেখ এই দুখানা পয়েন্ট, কারো কোনো কোশ্চেন থাকলে বল। কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? না মিনময় বুঝতে না পারলি এই দুখানা পয়েন্ট? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রত্না? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রীতম? হ্যাঁ স্যার। বিপাশা? হুম। আচ্ছা, দিয়াও তো বুঝতে পেরেছিস বললি, ঠিক আছে তাহলে। এবার চলে আসছি অ্যানায়নকে দেখি। অ্যানায়নের সাইজ বেশি হলে কি হয়, অ্যানায়নের চার্জ বেশি হলে কি হয়, মানে ফাইয়ের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখবো। দুখানা রুল দেওয়া আছে, 1 নম্বর আর 2 নম্বর রুল। এবার দেখবো 3 নম্বর রুল কি বলেছে। অ্যানায়ন, অ্যানায়নের সাইজ বেশি হলে ফাইয়ের ভ্যালু বেশি হবে। তাহলে ক্যাটায়নের সাথে একটা মানে ডিফারেন্স দেখ, বুঝতে পারলি? স্যার এখানে স্যার সাইজ তাহলে সমানুপাতিক তো স্যার, আর ওখানে এখানে ব্যস্তানুপাতিক। সমানুপাতিক, হ্যাঁ অ্যানায়নের ক্ষেত্রে এখানে সমানুপাতিক হচ্ছে। কেন বুঝতে পারছিস কেউ? না আমি বলবো? না। বলুন আচ্ছা স্যার, আমি কি বলছি, বলবেন? সবাই মিউট কর, আমি বলছি। হ্যাঁ বলছি। অ্যানায়নে তো এই হচ্ছে তোর ক্যাটায়ন, এই হচ্ছে তোর অ্যানায়ন। এইবারে ক্যাটায়ন যত স্মল সাইজ হবে তত কি একে সহজে অ্যাট্রাকশন করতে পারবে না পারবে না বল দেখি? মানে মাইনাসকে নিজের দিকে আনতে পারবে কি পারবে না, ক্যাটায়ন যত স্মল হবে? পারবে না। কেন পারবে পারবে। না? পারবে না কারণ পারবে। ওটা তো ছোট। ছোট হলে তো ভালো। ছোট হলে কি হবে বলতো, প্লাস চার্জটা, মিউট কর, সবাই মিউট কর, আকর্ষণ বেশি। মিউট কর দিয়া। দেখ, ক্যাটায়ন যদি স্মল সাইজ হয় প্লাস চার্জটা পুরো কনসেন্ট্রেশন হয়ে থাকবে, মানে কনসেন্ট্রেট হয়ে এক জায়গায় বসে থাকবে প্লাস চার্জ। আর যখনই এক জায়গায় বসে থাকবে ওদের পাওয়ারটা খুব বেশি হয়ে যায়। পাওয়ার যদি বেশি হয়ে যায় মাইনাসকে সহজে নিজের দিকে অ্যাট্রাকশন করতে পারবে। বুঝতে পারলে এবার? হ্যাঁ স্যার। আমি শুনতেই যদি পাইনি। বাকিরা শুনতে পেয়েছিস? রত্না শুনতে পেয়েছিস? হ্যাঁ শুনতে তাহলে পেয়েছি। দিয়া দিকে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। দিয়া এখন শুনতে পাচ্ছিস দিয়া? হ্যাঁ এখন পাচ্ছি, তখনই পাইনি, মানে আচ্ছা মেন জায়গায় শুনতে আচ্ছা। পাইনি। আচ্ছা, দেখ প্লাস যত ছোট সাইজ হবে তত প্লাস চার্জটা এক জায়গায় বেশি কনসেন্ট্রেট হয়ে থাকবে, মানে এক জায়গায় জড়ো হয়ে থাকবে। আর যখন জড়ো হয়ে থাকবে প্লাসের পাওয়ারটা কি হবে, খুব বেশি হয়ে যাবে। তত সহজে ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে আনতে পারবে। বুঝতে পারলি? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার মাইনাসের ক্ষেত্রে আয়। মাইনাস যত বড় সাইজ হবে তাকে সহজে বিকৃত করা সোজা হবে না মাইনাস ছোট হলে বিকৃত করা সোজা হবে? ভেবে দেখ তো। বড় হলে বিক্রি করে। ছোট বড় হলে হলে। বিক্রিত। বড় হলে বিকৃত করা বড় সোজা হলে। হবে, কারণ বড় বড় হলে সাইজে কেউ থাকলে তাকে তুই দেখবি, বড় সাইজে কিছু থাকলে বিকৃত করতে সোজা হবে। ছোট সাইজে একটা ক্যাম্বিস বল নে, একটা ফুটবল নে, কাকে চাপ দিলে বেশি সহজে বিকৃত হবে, ক্যাম্বিস বল না ফুটবল? যেটা বড় সাইজ হয় না তার ক্ষেত্রেই যত সোজা সোজা হয়, কারণ অ্যানায়ন গুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে এইভাবে, ইলেকট্রন গুলো, ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসে অ্যাট্রাকশন খুব একটা বেশি থাকে না, কারণ সাইজ অনেকটা বেশি হয়ে গেছে, সেই জন্য ইলেকট্রন গুলো সহজে এই দিকে চলে আসার চেষ্টা করবে।
সেই জন্য বলা হয় অ্যানায়নের সাইজ যত বেশি হয় অ্যানায়নের সাইজ যত বেশি হয় তার ক্ষেত্রে ফাই ভ্যালুও অনেকটা বেশি হয়ে যায়। আর ফাই বেশি হয়ে গেলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি হয়ে যায়। তাহলে ক্যাটায়ন স্মল হওয়া ভালো, অ্যানায়ন লার্জ সাইজ হলে ভালো, তবেই ওদের মধ্যে কোভ্যালেন্স ক্যারেক্টারটা বেশি হয় বা ফাই ভ্যালু বেশি হয়। এবার কি বোঝা গেল সবাই? হ্যাঁ। হুম। হ্যাঁ স্যার বুঝতে তাহলে পেরেছি। আমি 3 নম্বর রুলটা লিখছি। অ্যানায়ন বিগ সাইজ, তাহলে ফাই ভ্যালু হবে বেশি, ফাই ভ্যালু হবে হাই। আর 4 নম্বর সূত্র বলছে অ্যানায়নের চার্জ যদি বেশি হয় তাহলে ফাই বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত বলতো, কি মনে হচ্ছে তোদের? স্যার কম হওয়া উচিত। ফাই বেশি হবে, কেন বলতে পারবি? কারো কি মনে হচ্ছিল ফাই বেশি হওয়া উচিত? হ্যাঁ 5 বেশি হওয়া হ্যাঁ, উচিত, কারণ বেশি হবে। অ্যানাবেনের সাইজটা বড়। হ্যাঁ, অ্যানায়ন যত বেশি মাইনাস হবে না, অ্যানায়নের চার্জ যত বেশি হবে, মনে কর 4+, 4-, 5-, তত বেশি সাইজ হয়ে যাবে। আর যত বড় সাইজ হবে আমরা দেখেছিলাম ফাই যত বেশি হয়, যত বেশি মাইনাস দিবি তত অ্যানায়নের সাইজ তত বেশি হয়ে যাবে, তো বিশাল বড় সাইজ হয়ে যাবে, ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে, আর তত সহজে সে বিকৃত হয়ে যাবে। সেই হচ্ছে 4খানা সূত্র সায়েন্টিস্ট ফ্যাজেন্স দিয়ে গেছিলেন। কি কি সূত্র? ক্যাটায়নের ক্ষেত্রে সাইজ কম হলে ফাই ভ্যালু বেশি হয়, অ্যানায়নের ক্ষেত্রে সাইজ বেশি হলে ফাই ভ্যালু বেশি হয়। আর চার্জের ক্ষেত্রে দেখ দুখানায় একই মিলে যাচ্ছে, ক্যাটায়নের চার্জ হলেও বেশি হলেও ফাই ভ্যালু বেশি হচ্ছে, অ্যানায়নের চার্জ বেশি হলেও ফাই ভ্যালু বেশি হচ্ছে। সেই 4খানা সূত্র এখান থেকে দেখে নিস, এগুলোই ফ্যাজেন্স রুল বলা হয়। কারো কোনো কোশ্চেন থাকলে বল, ফ্যাজেন্স রুল থেকে আজকে এই পর্যন্তই থাকবে, ফ্যাজেন্স রুল পর্যন্ত। দিয়া বল, কিছু আছে? দিয়া কোনো কোশ্চেন আছে? দিয়ার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। মিনময়, ফ্যাজেন্স রুল থেকে কোনো কোশ্চেন আছে তোর? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে স্যার। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, ফ্যাজেন্স রুল পর্যন্ত। আচ্ছা স্যার, এখান থেকে পরীক্ষায় কি এরকম কোশ্চেন আছে? পরীক্ষার এইরকম কোশ্চেন দেবে, একটা কোশ্চেন দেখাচ্ছি দেখ। NaCl, MgCl2, AlCl3, এই যে তিনখানা দিয়েছে এদের মধ্যে সমযোজী ক্যারেক্টার কার ক্ষেত্রে বেশি হবে, বা সমযোজী ধর্ম কার ক্ষেত্রে বেশি হবে, এটা হচ্ছে কোশ্চেন। বল দেখি, কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে? এরকম টাইপের কোশ্চেন দেয় পরীক্ষা। একদম অ্যালুমিনিয়াম। কারেক্ট অ্যান্সার, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। কারো কোনো কনফিউশন আছে অ্যালুমিনিয়াম কেন হলো? হ্যাঁ, কেন হলো? বিপাশা, কেন হলো, অ্যান্সার বলে দেবে। কারণ হচ্ছে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে ওই এস গ্রুপ, মানে এস অরবিটালের মধ্যে পড়ছে, তাই জন্য এদের ওই যোজ্যতা 1 বা 2 এরকম হবে। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বেশি হবে, কারণ ওটা পি অরবিটালের ভিতরে পড়ছে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি +1 হয়, ম্যাগনেসিয়াম 2+ হয়, অ্যালুমিনিয়াম 3+ হয়। এইবারে হুম। ক্যাটায়নের মাথায় চার্জ যত বেশি হবে তাহলে ফাই এর ভ্যালু কি হবে বলতো দিয়া? বেশি হবে না কম হবে দিয়া? রত্না কি বুঝতে পেরেছিলিস এই অ্যান্সারটা? হ্যাঁ, এটা বেশি হবে 5 ভ্যালু। হ্যাঁ, ক্যাটায়ন যত চার্জ বেশি হবে তত ফাই এর ভ্যালু বেশি হবে, আর ফাই যত বেশি হবে তত সমযোজী ক্যারেক্টার বেশি হবে বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। তো এটা মেনমার কোনো কনফিউশন ছিল নাকি এখানে? না স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা, এইরকম টাইপের কোশ্চেন দেবে। ঠিক আছে।
ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা কোঅর্ডিনেট বন্ড থেকে শুরু করবো বা অসমযোজী বন্ধন থেকে শুরু করবো। আজকে কোভ্যালেন্ট বন্ডিংটা শেষ করা হলো। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে, লিভ করতে পারিস এবার। ওকে। থ্যাংক ইউ।